হ্যালো ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা? বং ইকিগাই চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আমি অঙ্কিতা আবারও চলে এসেছি বং ইকিগাই চ্যানেলে নতুন একটা অডিও স্টোরি নিয়ে। আজকের অডিও স্টোরিতে তোমরা শুনতে চলেছ জাপানের রহস্যময় গোয়েন্দা গল্প এ ডেথ ইন টোকিও। বাংলা ভাষায় নতুন নতুন অডিও স্টোরি শুনতে হলে বং ইকিগাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে অলে ক্লিক করে দিও, যাতে আমার চ্যানেলের সমস্ত নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আমাকে আরো উৎসাহ দিতে গল্পটিতে লাইক কমেন্ট করে গল্পটি শেয়ার করে দিও। এইভাবেই সবাই পাশে থেকো এবং সাথে থেকো। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের অডিও স্টোরি এ ডেথ ইন টোকিও শেষ পর্ব। দুপুর 2টার পরপর স্টেশনে ফিরে এলো কাগা ও মাতসুমিয়া। কাগার পরামর্শে সরাসরি সুবনকান হাই স্কুলে যাওয়ার সিদ্ধান্ত নিল ওরা। স্কুলে গিয়ে সোজা অফিসে চলে গেল। গতদিন যে মহিলা ওদের অতিথি কক্ষে নিয়ে বসিয়েছিল সে ওদেরকে আবারও দেখে অবাক হলো। এভাবে হুট করে আসার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত, বলল কাগা। তবে আমাদের মিস্টার ইতোকাওয়ার সাথে কথা বলা জরুরি। দ্রুত কম্পিউটারে কিবোর্ড চাপলো মহিলা। এখন ক্লাসে আছেন তিনি, বিষয়টা কি বেশি জরুরি? না, উনি ব্যস্ত থাকলে আমরা ক্লাস শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারবো। আগের দিন যেখানে বসেছিলাম ওখানে গিয়েই বসতে পারি? নিশ্চয়ই। একা যেতে পারবেন তো? সমস্যা নেই। অতিথি কক্ষে গিয়ে ঠিক গতদিনের মতোই পাশাপাশি দুটো সোফাতে বসলো দুজন। দুজনের কেউই কোনো কথা বলল না। বুলেট ট্রেনে ফেরার সময় যা যা বলা দরকার বলে নিয়েছে, যদিও কাগার থিওরির ব্যাখ্যা শুনেছে মাতসুমিয়া। গত 24 ঘন্টায় অনেক কিছুই আলোতে এসেছে। এখন যে কোনো সময় সত্যিটা উন্মোচন করে ফেলতে পারবে বলে কাগা ও মাতসুমিয়া দুজনেই আত্মবিশ্বাসী। ক্লাস শেষে ঘন্টা বেজে উঠল। বাইরের প্যাসেজে হৈ হৈ করে বেরিয়ে আসতে থাকলো ক্লাসের ছেলেরা। ওদের কোলাহল অনেকটা গর্জনের মতো শোনালো। কয়েক মিনিট পর খুলে গেল অতিথি কক্ষের দরজা। বান্দা হাজির, অর্থাৎ ইতোকাওয়া এসেছে। আগের দিনের থেকেও আরো সতর্ক দেখাচ্ছে তাকে। মাতসুমিয়া ও কাগা দুজনেই উঠে দাঁড়িয়ে বো করে অভ্যর্থনা জানালো তাকে। এখন আবার কি চান আপনারা? আমার মনে হয় না আপনাদেরকে বলার মতো আর কিছু আছে। বিরক্তি না লুকানোর চেষ্টা করে রুক্ষভাবে বলল ইতোকাওয়া। এভাবে বিরক্ত করার জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে একটা জিনিস দেখতে এসেছি, বলল কাগা। কি? এক মুহূর্ত থামলো কাগা। ওই সাঁতার প্রতিযোগিতার ফলাফল, বলল। জানেনই তো 3 বছর আগে ওই দুর্ঘটনার দিন একটা সাঁতার প্রতিযোগিতা হয়েছিল। ওই প্রতিযোগিতার আনুষ্ঠানিক ফলাফলটা যদি দেখান তাহলে কৃতজ্ঞ থাকব। বিকৃত হয়ে গেল ইতোকাওয়ার চেহারা। কেন, ওই জিনিস দেখতে চান? কর্কশ কণ্ঠে বলল ইতোকাওয়া। সবাই বলছে তোমোইউকি ইয়োশিনাগা যা করেছে সেটা সে করেছে কেননা সেদিন তার ফলাফল আশানুরূপ ছিল না বলে হতাশ ছিল সে। এটা ভেবে আমরা শুধু দেখতে চাই কতটা খারাপ ছিল তার সেই দিনের ফলাফল। ভ্রু কুচকে তাকালো ইতোকাওয়া। ওটা দেখে কি লাভ? সবাই জানে ইয়োশিনাগা খারাপ করেছে সেদিন। আমি নিজেও বলছি। আমরা আসলে চাইছি, এক ধাপ এগিয়ে গেল কাগা, ফলাফলের বিস্তারিত দেখতে। আপনি যথাযথ সহযোগিতা করলে খুশি হব। দীর্ঘদেহী ডিটেকটিভকে তার দিকে এগিয়ে আসছে দেখে একটু অস্বস্তি হলো ইতোকাওয়ার। ঠিক আছে, দেখতে চাইলে একটু অপেক্ষা করুন। না, আমরা আপনার সাথে আসছি। স্টাফ রুমটা তো এই দিকে, ঠিক না? রেকর্ড স্টাফ রুমে রাখা হয় না, ওগুলো কোচ রুমে আছে। কোনো সমস্যা নেই, আমরা যাব আপনার সাথে। উঠে দাঁড়িয়ে কাগার সাথে কাঁধ মিলিয়ে মাতসুমিয়া বলল, চলো যাওয়া যাক। ক্রোধের সাথে ঘুরে দাঁড়িয়ে
ঘরটা থেকে বেরিয়ে গেল ইতোকাওয়া। তাকে অনুসরণ করলো মাতসুমিয়া ও কাগা। মূল স্কুল ভবনের বাইরে ছাত্ররা দলে দলে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে। মাতসুমিয়া ও কাগার দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকালো ওরা। শিক্ষক ব্যতীত যে কোনো প্রাপ্তবয়স্ক লোকেরাই ওদের জন্য আগ্রহের পাত্র। কোচরুম একটা ছোট ভবনের দ্বিতীয় তলায়। ভবনটি ঠিক সুইমিং পুলের পাশে। ঘরটা তালা খুলল ইতোকাওয়া। ঘরটা ছোট, এতে রয়েছে একটা ডেস্ক, কয়েকটা লকার ও একটা ক্যাবিনেট। সেলফে সারি করে সাজানো অনেকগুলো মোটা বাইন্ডার। ওগুলো স্পাইনের লেখা দেখে বোঝা যাচ্ছে এসব বিভিন্ন প্রতিযোগিতার ফলাফল। ঠিক এইটারই খোঁজ করছিলাম আমরা, একজোড়া সাদা গ্লাভস পরে বলল কাগা। আমরা নিজেরাই দেখলে কিছু মনে করবেন না তো? দেখুন, কি আর বলবো, রাগান্বিত হয়ে বলল ইতোকাওয়া। গ্লাভস পরে নিল মাতসুমিয়া। এদিকে ফাইলগুলোর পৃষ্ঠা উল্টে পাল্টে দেখা শুরু করেছে কাগা। একটা নির্দিষ্ট পৃষ্ঠায় গিয়ে থেমে গেল ওর হাত। প্রতিযোগিতার তারিখ 18ই আগস্ট, ঠিক 3 বছর আগে। ওই দিনই ঘটেছিল দুর্ঘটনাটা। অন্যান্য ইভেন্টের রেকর্ড ও সাঁতারুদের নাম খতিয়ে দেখছিল মাতসুমিয়া। 50 মিটার ফ্রি স্টাইলে তোমোয়ুকি ইয়োশিনাগার নামটা দেখে থমকে গেল সে। ইউতো আওয়াইয়াগিও ওই একই ইভেন্টেই সাঁতরে ছিল, লক্ষ্য করলো মাতসুমিয়া। গ্লাভস পরা হাত দিয়ে আরেকটা পৃষ্ঠার ইঙ্গিত করলো কাগা। 200 মিটার রিলের খতিয়ান ওটা। দলে সদস্যদের নাম পড়ে ঢোক গিলল মাতসুমিয়া। প্রথম লেগ ইউতো আওয়াইয়াগি, 3য় বর্ষ। দ্বিতীয় লেগ তাতসুয়া সুগিনো, 3য় বর্ষ। তৃতীয় লেগ তোমোয়ুকি ইয়োশিনাগা, 2য় বর্ষ। চতুর্থ লেগ শোতা কুরোসাওয়া, 3য় বর্ষ। এটা নোট করে নাও, ফিসফিস করে বলল কাগা। মাতসুমিয়াকে না বললেও চলতো, কেননা ইতোমধ্যে কলম বের করে ফেলেছে সে। প্রতিযোগিতার ফলাফলে কোনো আগ্রহ নেই ওদের। এই রিলে দলে কে কে ছিল সেইটাই মূলত জানতে চাইছিল ওরা। ইউতো আওয়াইয়াগি আর তোমোয়ুকি ইয়োশিনাগার কেউই আর কোনো ইভেন্টে অংশ নেয়নি। ফাইলটা বন্ধ করে সেলফে রেখে দিল কাগা। দুজন ডিটেকটিভই প্রায় একই সাথে ঘুরে ইতোকাওয়ার মুখোমুখি দাঁড়ালো। আধার নেমে এসেছে তার চেহারায়, চোখে ফুটে উঠেছে ধূর্ততার সামান্য ছাপ। খুশি এখন? বলল ইতোকাওয়া। খুবই খুশি। আর একটা প্রশ্ন করতে পারি? আবার কি প্রশ্ন? বুঝতেই পারছেন আমি অনেক ব্যস্ত। আপনি কোন বিষয় পড়ান? সন্দেহের দৃষ্টিতে ভ্রু কুচকে তাকালো ইতোকাওয়া। গণিত। আসলেই? জুনিয়র হাই স্কুলের গণিতে তো সব ধরনের সূত্রই থাকে, পিথাগোরাসের উপপাদ্য, দ্বিঘাত সমীকরণ, এগুলো। তো এগুলো দিয়ে কি হবে? সূত্র মনে থাকলে তো যে কোনো ধরনের সমস্যারই সমাধান করা যায়, কিন্তু যদি সূত্রই ভুলভাবে পড়েন তাহলে তো সবকিছুই বারবার ভুল হবে, ঠিক না? অবশ্যই, বলল ইতোকাওয়া। তার চেহারার অভিব্যক্তি দেখেই বোঝা গেল সে ভেবে মরছে কোন দিকে এগোচ্ছে কাগা। নিশ্চিত করবেন আপনার ছাত্ররা যেন সব সূত্র ঠিকভাবে মুখস্থ করে। ধন্যবাদ, কিন্তু আমাকে এই উপদেশ আপনার না দিলেও চলবে। আমারও সেইটাই মনে হয়। আচ্ছা, দুঃখিত, আর সহায়তার জন্য ধন্যবাদ, দ্রুত বলল কাগা। এরপর মাতসুমিয়াকে ইঙ্গিতে বোঝালো যাওয়ার সময় হয়েছে। স্কুল থেকে বেরিয়ে একটা স্থানীয় রেস্তোরাঁয় গিয়ে লাঞ্চ সারলো ওরা। খাওয়া শেষে ব্যাগ থেকে কয়েকটা কাগজ বের করলো মাতসুমিয়া। সাঁতার দলের সদস্যদের ব্যাপারে বিস্তারিত আছে এই ফটোকপি কাগজে। তাতসুয়া সুগিনো আর শোতা কুরোসাওয়া, এই দুজন ও ইউতো আওয়াইয়াগি 3 বছর আগে ঘটা দুর্ঘটনার সাথে জড়িত, এ ব্যাপারে আমরা শতভাগ নিশ্চিত। লাঞ্চের পর নেয়া কফিতে চুমুক দিয়ে মাথা নেড়ে সায় জানালো কাগা। খুব সম্ভবত, অথবা ওদের কাছে এই দুর্ঘটনার ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য আছে যা ওরা কারোর কাছে প্রকাশ করতে পারবে না। গতকাল স্পষ্ট বোঝা গেছে কাউকে রক্ষা করার চেষ্টা করছে ইউতো, সম্ভবত বাকি দুজনকে। আমার ধারণা
আমার ধারণা ওদের অনুমতি না নিয়ে আমাদেরকে সত্যিটা বলতে পারবে না সে। ওই তিনজনকে একত্র করে মুখ খোলাতে হবে সম্ভবত। ফটোকপিটা নিচের দিকে টেনে নিল কাগা। আমি তাৎসুয়া সুগিনোর কাছে যাব, তুমি শোতা কুরোসাওয়াকে সামলাও। বুঝেছি। উল্লেখিত ঠিকানা দেখে বোঝা গেল দুটো ছেলে একে অপরের থেকে বেশ দূরত্বে থাকে। 4:30 বাজে, দ্রুতই স্কুল ছুটি হবে। হাত ঘড়ির দিকে তাকিয়ে বলল কাগা। শোতা কুরোসাওয়াকে কি উঠিয়ে আনবো? এক মুহূর্ত ভাবল কাগা। আওয়াইয়াগির বাড়িকে আমাদের ঘাঁটি হিসেবে ব্যবহার করলে কেমন হয়? জিজ্ঞেস করলো। ইউ তো সম্ভবত ওখানেই আছে এখন, আর না থাকলেও দ্রুতই চলে আসবে। হ্যাঁ, মন্দ হয় না। শোতা কুরোসাওয়াকে খুঁজে বের করে তোমাকে কল দেব। ঠিক আছে। রেস্তোরাঁর বাইরে বেরিয়ে কাগার থেকে আলাদা হয়ে একটা ক্যাবে উঠল মাতসুমিয়া। ক্যাবে জিপিএস আছে, ফলে শোতার বাড়ির ঠিকানা জিপিএস এ ইনপুট দিতে বলল ড্রাইভার। একটা আবাসিক এলাকার মাঝামাঝি গিয়ে থামলো ক্যাব। ভাড়া দিয়ে নেমে গেল মাতসুমিয়া। হেঁটে প্রত্যেকটা বাড়ির নাম ফলক দেখতে থাকলো সে। অবশেষে খুঁজে পেল কুরোসাওয়ার বাড়ি। বাড়িটা বড়সড়, ইউরোপীয় ধাঁচের। ইন্টারকম চেপে নিজের নাম বলল মাতসুমিয়া। টোকিও মেট্রোপলিটন পুলিশ। শব্দটা শোনার পর 1 ডিগ্রি নিচে নেমে গিয়েছে ভেতর থেকে জবাব দেয়া মহিলার কণ্ঠস্বর। সদর দরজায় দাঁড়ানো ওই মহিলার পরনে লাইল্যাক ডিজাইনের কার্ডিগান। সম্ভবত সে শোতা কুরোসাওয়ার মা। মাতসুমিয়া জানালো তার ছেলের সাথে কথা বলতে চায় সে। কথাটা শোনার পর একটু অস্বস্তি বোধ হলো মহিলার। ও কি খারাপ কিছু করেছে? না না, হেসে হাত নেড়ে নাকচ করে দিল মাতসুমিয়া। তাকে শুধু কয়েকটা প্রশ্ন করতে চাই। এখনো ফেরেনি সে? ফিরেছিল তো, এরপর আবার বেরিয়ে গিয়েছে। কোনো বন্ধুর সাথে যেন দেখা করতে যাবে বলছিল। বন্ধু? তার বর্তমান স্কুলের কোনো বন্ধু? না, জুনিয়র হাই স্কুলের ক্লাবের বন্ধু। ক্লাব বলতে সাঁতার দলের কথা বলছেন? এই ডিটেকটিভ ছেলের ব্যাপারে এত নির্দিষ্টভাবে জানে দেখে একটু বিব্রত দেখালো মহিলাকে। হ্যাঁ ঠিক। উদ্বিগ্ন দেখাচ্ছে তাকে। হাত দিয়ে কপাল ঘষল সে। কোন বন্ধু? জিজ্ঞেস করলো মাতসুমিয়া। ছেলেটার নাম আওয়াইয়াগি। দম বন্ধ হওয়ার জোগাড় হলো মাতসুমিয়ার। এটা কি কোনো কাকতালীয় ঘটনা? সে ভাবল। দেখা করতে কোথায় গিয়েছে বলতে পারবেন? ঠিক নিশ্চিত নই। একদিকে মাথা হেলালো মহিলা। তবে স্টেশনের দিকে দেখা করবে না কি যেন বলছিল। হৃদস্পন্দন বেড়ে গেল মাতসুমিয়ার। পরিস্থিতি ক্রমেই হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে। আমি চাইছি এই মুহূর্তে আপনি আপনার ছেলেকে কল করে জিজ্ঞেস করুন কোথায় আছে সে। আমার ব্যাপারে একটা কথাও বলবেন না। কি? কিভাবে প্রশ্নটা করব আমি? সেটা আপনার ব্যাপার। ঘরের ভেতরে চলে গেল শোতা কুরোসাওয়ার মা। আধার ঘনিয়ে এসেছে তার চেহারায়। দোরগোড়ায় দাঁড়িয়ে অপেক্ষা করার সময় কাগাকে ফোন দিয়ে পরিস্থিতি জানালো মাতসুমিয়া। ব্যাপারটা আসলেই দুশ্চিন্তার। আমি স্টেশনের দিকে এগোচ্ছি। ওদেরকে খুঁজে বের করতে হবে। তাৎসুয়া সুগিনোর কি খবর? ওই ছোড়াও এখনো স্কুল থেকে ফেরেনি। কে জানে, হয়তো সেও ইউতো আর কুরোসাওয়ার সাথে দেখা করতে গিয়েছে। ঠিক এই মুহূর্তে তিনজন দেখা করছে। তোমার কি মনে হয় এটা কাকতালীয়? কখনোই না। বাবার খুন ইউতোর মন মানসিকতায় একটা পরিবর্তন এনেছে। এর ওপর গতকাল তার কাছে ওই দুর্ঘটনার ব্যাপারে জানতে চেয়েছি আমরা। ফলে হয়তো সে খুন আর ওই দুর্ঘটনার সংযোগ নিয়ে ভেবেছে। খুব অস্থির লাগছে আমার, বলল মাতসুমিয়া। আচ্ছা, এই মুহূর্তে মাথা ঠান্ডা রাখা ছাড়া কিছু করার নেই আমাদের। ওই ছেলেগুলোর অবস্থান খুঁজে বের করতে হবে। বুঝতে পেরেছি, বলল মাতসুমিয়া। কলটা কাটার সাথে সাথে খুলে গেল সদর দরজা। হতবিহ্বল দেখালো শোতা কুরোসাওয়ার মাকে। স্টেশনের কাছাকাছি কোথাও আছে ও, কিন্তু ঠিক কোথায় আছে সেটা বলল না। আর কিছু করার নেই তাহলে। মহিলার কাছ থেকে
শোতা কুরোসাওয়ার সেলফোন নাম্বারটা নিয়ে রওনা দিল মাতসুমিয়া। নাকামেগুড়ো স্টেশন এলাকায় এসে সব ক্যাফে, ফাস্ট ফুডের দোকান ও রেস্তোরাঁ ঘুরে দেখতে লাগলো সে। কিছুক্ষণ পরপরই ফোনে যোগাযোগ চলতে থাকলো কাগার সাথে। সমস্যাটা হলো, ওরা যাদের খোঁজ করছে তাদের সমবয়সী অনেক কিশোর ঘুরে বেড়াচ্ছে, ফলে জটিল হয়ে গিয়েছে কাজটা। একটা বার্গারের দোকান পাশ কাটিয়ে যাওয়ার সময় পরিচিত স্কুল ইউনিফর্ম চোখে পড়লো মাতসুমিয়ার। থেমে ভালো মতো দেখলেও সে জানালার ধারের কাউন্টারের কাছে বসে আছে ইউতো আওয়ায়াগি। তার পাশে বসা লম্বা চুলের ছেলেটা কি শোতা কুরোসাওয়া? কাগাকে কল দিয়ে বিষয়টা জানালো সে। দ্রুতই চলে এলো কাগা। দুজন মিলে এগিয়ে গেল বার্গারের দোকানটার দিকে। সরাসরি ইউতো ও শোতার কাছে গেল ওরা। লম্বা চুলের ছেলেটাই ওদেরকে প্রথম লক্ষ্য করে ঘুরে বসলো। তার দৃষ্টি অনুসরণ করে ওদের দুজনের দিকে তাকিয়ে চমকে উঠল ইউতো। তুমি কুরোসাওয়া, ঠিক না? লম্বা চুলের ছেলেটাকে জিজ্ঞেস করলো কাগা। বলেই বা কি? পাল্টা প্রশ্ন করলো ছেলেটা। ইউতোর দিকে তাকালো কাগা। যে কোনো সময় সুগিনো এসে হাজির হবে বলে আশা করছো? কিছুই বলল না ইউতো। একপাশ থেকে তার চেহারা দেখে মাতসুমিয়া বুঝলো শক্ত হওয়ার চেষ্টা করছে ছেলেটা। কম বয়সী ছেলেপেলেরা যেমনটা করে আর কি। আমার ধারণাই ঠিক বলে মনে হচ্ছে। নরকে যান, তীক্ষ্ণ দৃষ্টি হেনে বলল ইউতো। আমরা এখানে কার জন্য অপেক্ষা করছি সেটা আপনাদের মাথা ব্যথা না। কোনো আইন ভাঙছি না আমরা। আইন ভেঙেছ বলেই না এই ছোট্ট মিটিংটার আয়োজন করেছো তোমরা? কাগার কথাটা শুনে রক্ত সরে গেল দুই কিশোরের চেহারা থেকে। লাল হয়ে গিয়েছে শোতা কুরোসাওয়ার চোখ। সুগিনোর কখন আসার কথা জিজ্ঞেস করলো কাগা। ও আসছে না, বলল ইউতো। ওকে 5টার দিকে আসতে বলেছিলাম, কিন্তু এখনো ওর দেখা নেই। আমার কল বা মেসেজ কিছুরই জবাব দেয় না। নিজের ঘড়ির দিকে তাকালো মাতসুমিয়া। ইতোমধ্যে আধ ঘন্টা পেরিয়ে গিয়েছে। এই মিটিংটার পরিকল্পনা কখন করেছো জিজ্ঞেস করলো কাগা। লাঞ্চের সময়। ওকে টেক্সট মেসেজ দিয়ে জানাই। আমরা একই স্কুলেই পড়ি, কিন্তু ওকে আমার সাথে কথা বলতে দেখলে অন্য ছেলেরা ওকে চিহ্নিত করে রাখতে পারে। এই ঝামেলায় ফেলতে চাইনি ওকে। ওই মেসেজের রিপ্লাই দিয়েছে সে? হ্যাঁ, বলেছে আসার সর্বোচ্চ চেষ্টা করব। এরপর তাকে মেসেজ দিয়ে বলি তোমাকে আসতেই হবে, কিন্তু কোনো লাভ হলো না। জিহবা দিয়ে আওয়াজ করলো ইউতো। হাত বাড়িয়ে দিল কাগা। মেসেজটা দেখাও আমাকে। ঢোক গিলল ইউতো। চোখ বড় হয়ে গিয়েছে তার। কি? মেসেজটা দেখাও আমাকে এখনই। কাগার জোরাজোরিতে বাধ্য হয়ে নিজের ফোনটা বের করে দিল ইউতো। কাগার হাতে থাকা ফোনটার দিকে তাকালো মাতসুমিয়া। তাতসুয়া সুগিনোকে আজ 2টো মেসেজ ঠিকই পাঠিয়েছে ইউতো। প্রথমটাই লিখেছে, তোমার সাথে কথা বলাটা জরুরি। কুরোসাওয়াকে ডেকেছি। নাকামেগুড়ো বার্গার শপে বিকেল 5টার দিকে বসবো আমরা, চলে এসো। সুগিনো লিখেছে, বাড়িতে কাজ আছে, নিশ্চিত না আসতে পারবো কিনা। পারলে অবশ্যই আসবো। এরপরই আরেকটা মেসেজ পাঠায় ইউতো। ব্যাপারটা অতি গুরুত্বপূর্ণ, তোমাকে অবশ্যই আসতে হবে। এটা হয়তো আমার বাবার কেসের সাথে সম্পর্কিত। ইয়োশিনাগার সাথে ঘটা দুর্ঘটনার ব্যাপারে গতকাল পুলিশ আমাকে জিজ্ঞাসাবাদ করেছে, লেখা হয়েছে মেসেজটাতে। ইউতোকে সেলফোনটা দিয়ে মাতসুমিয়ার দিকে ঘুরল কাগা। মামাতো ভাইয়ের চাহনি দেখে আটকে উঠল মাতসুমিয়া। কাগার চোখে এই তীক্ষ্ণ দৃষ্টি আগে কখনো দেখেনি সে। ইনসিডেন্ট রুমে কল করো এখনই। ওরা যেন দ্রুত তাতসুয়া সুগিনোকে ট্র্যাক করে। আমরা হয়তো ইতোমধ্যে অনেক দেরি করে ফেলেছি। ঘরে তাপমাত্রা খুব অল্প না হওয়া সত্ত্বেও মনে হচ্ছে যেন তাকে রেফ্রিজারেটরে ঢুকিয়ে রাখা হয়েছে। ওটা কি শ্বেতশুভ্র দেওয়াল? লম্বা টেবিল আর চেয়ারগুলো বাড়িয়ে দিচ্ছে তার উদ্বিগ্নতা। এই ঘরে আগেও এসেছে সে, ঠিক বাবার মৃত্যুর পরপর। পুরো পরিবারকেই নিহনবাসী পুলিশ স্টেশনে আসতে হয়েছিল লাশ চিহ্নিত করতে। ইউতো এখন একাই আছে।
কুরোসাওয়াকে তার সাথে উঠিয়ে আনা হলেও হয়তো অন্য রুমে রাখা হয়েছে। ভাবলো কি হচ্ছে তার বন্ধুর সাথে। বার্গারের দোকানে দেখা করলেও তাকে যা বলতে চেয়েছিল সেটা বলতে পারেনি ইউতো। অপেক্ষা করছিল সুগিনোর জন্য। সে জানে না কি হচ্ছে এসব, কি কারণে সুগিনোর অবস্থান চিহ্নিত করার জন্য উঠে পুড়ে লেগেছে কাগা। আর তাকে ও কুরোসাওয়াকে এখানে উঠিয়ে এনে কি করার পরিকল্পনা করছে ওরা। নিজের সেলফোনের দিকে তাকালো ইউতো। এখনো কোনো রিপ্লাই পাওয়া যায়নি সুগিনোর কাছ থেকে। কল করা উচিত? না, অসংখ্যবার কল করা হয়ে গিয়েছে, একবারও কল ধরেনি। ফোনটা পকেটে ঢুকিয়ে রাখার পর দরজায় নখের আওয়াজ পেল ইউতো। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো সে। কাগা ও মাতসুমিয়া এসে টেবিলের অপর প্রান্তের চেয়ারে তার মুখোমুখি বসল। এখনো সুগিনোর অবস্থান চিহ্নিত করতে পারিনি আমরা, বলল কাগা। পুরো টোকিও জুড়ে পুলিশ ওকে খুঁজে বেড়াচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে হয়তো আমরা দুজনও খুঁজতে বের হতাম, কিন্তু আমাদের হাতে অন্য কাজ আছে। কাজটা হলো তোমার সাথে কথা বলা। ঢোক গেলার চেষ্টা করলো ইউতো, কিন্তু গলা শুকিয়ে গিয়েছে। তার চোখের দিকে তাকালো কাকা। আমি চাইছি তুমি যা যা জানো সব আমাদেরকে বলো। 3 বছর আগে ঘটা ওই দুর্ঘটনা থেকে শুরু করে সবকিছু। মাথা নিচু করে টেবিলের একটা ফাটল খুঁটিয়ে দেখতে শুরু করলো ইউতো। জানি তুমি অনুতাপে ভুগছ, বলল কাকা। এই কারণে ওই কাগজের অরিগ্যামিগুলো তুমি বানিয়েছিলে। এই অনুতাপের কারণেই গিয়েছ সুতেনগু মন্দিরে। আর এইসব যথেষ্ট মনে না হলে তুমি দর্শন দেওয়া শুরু করো নিহনবাসীর সৌভাগ্যের 7 দেবতার মন্দিরে। ঠিক বলছি না? চমকে মাথা তুলে তাকালো ইউতো। বিশ্বাসই করতে পারছে না ইতোমধ্যে এত কিছু জেনে গিয়েছে ডিটেকটিভ। তীক্ষ্ণ দৃষ্টিতে ইউতোর দিকে তাকিয়ে আছে কাগা। এক প্রকার গাম্ভীর্য আছে ওই দৃষ্টিতে। সস্তা ও মিথ্যে গল্প বেঁচে খাওয়ার ছেলে ইউতো নয়। এমনকি বার্গারের দোকানে তাকে যেমন ভীত দেখাচ্ছিল, এই মুহূর্তে সেটাও দেখাচ্ছে না। সাহসী বলেই মনে হচ্ছে তাকে। ইউতোর মনে হলো যেমন যাই হোক না কেন তার স্বীকারোক্তি মুক্ত মনা হয়েই শুনবে কাগা। তুমি আসল টোকিও হানাকো, ঠিক না? আর যে ব্যক্তি এই দায়িত্বটা তোমার কাছ থেকে নিয়েছিল সে হলো তাকেয়াকি আওয়াইয়াগি, তোমার বাবা। কাগার কথাগুলো শুনে ইউতোর মনে হলো পথের শেষ প্রান্তে চলে এসেছে সে। সবকিছু খুলে বলার সময় চলে এসেছে। ঠিক বলেছেন, বলল ইউতো। লম্বা শ্বাস ফেলল কাগা। কথা বলতে প্রস্তুত তুমি? হ্যাঁ, বলল ইউতো। কোথা থেকে শুরু করব আমরা? পুলের ওই দুর্ঘটনা থেকে? জানতে চাইল। আচ্ছা, ওই ঘটনা থেকেই শুরু করছি। 1 গ্লাস জল পেতে পারি? উঠে দাঁড়ালো মাতসুমিয়া। শুধু জল হলেই চলবে? চাইলে চা বা কফিও দিতে পারি। জল হলেই চলবে, জানালো ইউতো। এরই মধ্যে কল্পনায় 3 বছর পূর্বে চলে গিয়েছে সে। তোমোয়ুকি ইয়োশিনাগা ছিল 2য় বর্ষের একগুঁয়ে এক ছাত্র। আরো ভালোভাবে বললে 3য় বর্ষের শিক্ষার্থী ইউতো আর তার বন্ধুদের চোখে এই 2য় বর্ষের ছাত্রটি ছিল একগুঁয়ে। অন্যান্য ছেলেরা তাকে এরকম ভাবত, সেটা ইয়োশিনাগার দোষ নয়। কঠোর পরিশ্রম করত সে, নির্দেশনা মেনেই চলত। দলের অন্যতম সিরিয়াস ও একনিষ্ঠ সদস্য ছিল সে। দলের সাবেক এক সদস্য কোচিং করাতে এসে ইয়োশিনাগার ব্যাপারে উচ্ছ্বসিত প্রশংসা করে। তখনই ছেলেটা নজরে পড়ে 3য় বর্ষের সদস্যদের। সবাইকে একত্র করে ছোটখাটো ভাষণ দেয় ওই সাবেক সদস্য। তোমাদের অনেকের থেকে ইয়োশিনাগার স্ট্রোক সেরা। তোমাদের সবার তার কাছ থেকে শেখা উচিত। শুধু 1ম ও 2য় বর্ষের ছেলেরাই নয়, 3য় বর্ষের ছেলেরাও। ওই লোকের এই মন্তব্য শুনে অবাক হয় ইউতো। মন্তব্যটা পাত্তা না দেওয়ার সর্বাত্মক চেষ্টা করে সে। নিঃসন্দেহে দারুণ ফর্মে ছিল ইয়োশিনাগা। যদিও শারীরিকভাবে একটু পাতলা গড়নের সে, ফলে গতির দিক দিয়ে এগিয়েছিল ইউতো। যদিও সে জানতো দ্রুতই হয়তো ব্যাপারটা বদলে যাবে,
আর তার একারই এমন অনুভূতি হয়নি। অনুশীলন শেষে তৃতীয় বর্ষের সবাই একত্র হয়, নিজেদের মধ্যে সমালোচনা করতে থাকে ওই কোচ ও ইয়োশিনাগাকে নিয়ে। ওই কোচ তো সাঁতারে জানে কিনা সন্দেহ, জলে তো ইয়োশিনাগা জলের মতো সাঁতার কাটে। সেটা তোমার না বললেও চলবে, একগুয়ে গাধা একটা, বানরের মতো হাবভাব। ওই দিন থেকে ইয়োশিনাগার প্রতি তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের মনোভাব একেবারে বদলে যায়। কেউ কথা বলতো না তার সাথে, এমনকি সে নিজে ওদের কাছে কোনো পরামর্শ চাইতে আসলে ওরা ব্যঙ্গ করে বলতো, আমরা কিভাবে বলবো, তোমার মতো একজন বিশেষজ্ঞ সাঁতারুকে কিভাবে শেখাবো। ইয়োশিনাগা খারাপ করলে আড়ালে নিজেদের মধ্যে উদযাপন করতো ওরা। এসব হয়তো কোনো বাজে রকমের বুলিং নয়, তবে বুলিং এর কাছাকাছি পর্যায়েই পড়ে। এরকম অবস্থাতেই আয়োজন করা হয় সাঁতার প্রতিযোগিতার। সুবনকান হাই স্কুল সাঁতার দলে সবাই কোনো না কোনো প্রতিযোগিতায় অংশ নেয়, তবে ওদের পারফরমেন্স ভালোর ধারে কাছেও ছিল না, যা দলের প্রধান কোচ ইতোকাওয়ার জন্য বড় রকমের ভরাডুবি। ওদের কাছ থেকে আরো বেশি প্রত্যাশা ছিল তার। অনুশীলনে 200 মিটার ও মেডলি রিলেতে যে সময় নিত ওরা, সেটার কাছাকাছিও যেতে পারেনি মূল প্রতিযোগিতায়, যেখানে স্বাভাবিক সময়ের মধ্যে সাঁতরাতে পারলেই জেতা সম্ভব ছিল। তোমরা আজ আমাকে হতাশ করলে, প্রতিযোগিতার পর পুরো দলের উদ্দেশ্যে বলে ইতোকাওয়া। আজ কি কি ভুল করেছো সেটার ব্যাপারে সময় নিয়ে ভালো মতো ভাবো, ভুলটা বোঝার পর সেটা শোধরানোর চেষ্টা করো। যেভাবে চলছে সেভাবে চলতে থাকলে ব্যর্থ হতেই থাকবে। 200 মিটার রিলে দলের একজন সদস্য ছিল ইউতো। সুগিনো, কুরোসাওয়া, ইয়োশিনাগা ছিল এই দলে। প্রতিযোগিতার শেষে চারজনই নিজেদের মধ্যে আলাপে বসে। সম্ভবত ইতোকাওয়া আমাদেরকে আরো কঠিন পরিশ্রম করতে বলল, বলে সুগিনো। যথেষ্ট থেকে বেশি অনুশীলন করি আমরা, এর থেকে বেশি করা সম্ভব না। দোষটা আমার, তখনই বিড়বিড় করে ইয়োশিনাগা। আমার জন্যই দল হেরেছে। ইয়োশিনাগা ভুল কিছু বলেনি, কিন্তু তার একার পারফরমেন্সই এই ভরাডুবির কারণ নয়। এই ব্যাপারে অবগত ছিল বাকিরাও, তবে নিজেদের দোষ ঢাকার জন্য একটা বলির পাঠা দরকার ছিল ওদের। নিজেই বলির পাঠা বানানোর সুযোগ ওদেরকে করে দেয় ইয়োশিনাগা, সেটা লুফে নেয় ওরা। ওই অতিথি কোচ তোমাকে যে প্রশংসা করেছে সেটা তোমার মাথায় চেপে বসেছে, নিজেকে বিশ্বসেরা সাঁতারু ভাবতে শুরু করেছো তুমি, বলে কুরোসাওয়া। না, মোটেও এমন কিছু নয়, মাথা নেড়ে নাকচ করে দেয় ইয়োশিনাগা। তাহলে আজ এটা কি হলো? আমি দুঃখিত, আমি আরো কঠিন পরিশ্রম করব আগামীকাল থেকেই। আগামীকাল থেকে করলে হবে না, আজই শুরু করতে হবে। চলো আজকেই শুরু করা যাক কঠিন অনুশীলন। চোখ জলজল করে কুরোসাওয়ার, একটা বুদ্ধি খেলে যায় তার মাথায়। এখনই অবাক হয়ে কুরোসাওয়ার দিকে তাকায় ইউতো। কোথায়? স্কুলের পুলে, সহজেই ঢোকা যাবে ভেতরে। এখনই? 5টা বেজে পার হয়ে গিয়েছে, স্কুল গেট তো বন্ধ, সকাল 6টার পর খুলবে একেবারে। হ্যাঁ জানি, আগেও চুরি করে স্কুলে ঢুকেছি আমি, একটা জায়গা দিয়ে সহজেই বেড়া টপকানো যায়, একেবারে প্রস্তুত হয়ে বলে সুগিনো। ইউতো বুঝতে পারে কি চলছে সুগিনো আর কুরোসাওয়ার মাথায়। ইয়োশিনাগাকে অনুশীলনের নামে শাস্তি দিতে চায় ওরা। এমন নয় যে ইয়োশিনাগাকে অপছন্দ করে বা তার উপর প্রধান্বিত ছিল ওরা। কোচের কাছে তিরস্কার হওয়ার রাগ তার উপর মেটাতে চেয়েছে শুধু। বাজে আইডিয়া, এসব করার দরকার নেই, এটাই বলা উচিত ছিল ইউতোর, কিন্তু সেটা বলতে সক্ষম হয়নি। চাইনি বাকি দুজন মনে করুক ওদের মজা মাটি করতে চাইছে সে। ইউতো জানে কুরোসাওয়া ও বুদ্ধিটা যার সেই সুগিনো, দুজনের অনুভূতি এক। না করতে পারে না ইয়োশিনাগা, ফলে চুরি করে স্কুলে ঢোকে ওই চারজন। গ্রীষ্মকালীন ছুটি থাকার কারণে মরুভূমি হয়েছিল স্কুলের ভেতরটা। সন্ধ্যাও নেমে আসছিল। পুলের পাশেই পোশাক বদলে নেমে পড়ে জলে।
প্রথমে গা গরমের জন্য একটু সাঁতার কেটে নেয় ওরা। এরপর দ্রুত সাঁতার কাটার জন্য ইয়োশিনাগাকে নির্দেশ দেয় কুরোসাওয়া। পা ছুটবে না, শুধু হাত নেড়ে সাঁতার কাটো। আমরা তোমার পা ধরে রাখবো, আমাদেরকে সহ টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করো। এইটাই করেছিল ওরা। ওদের একজন কুরোসাওয়া ডাইভ দিয়ে ধরে রেখেছিল ইয়োশিনাগার গোড়ালি। ইয়োশিনাগা সাঁতার কাটলে একজন চলে যাচ্ছিল পুলের মাঝখানে, পেছন থেকে তার জায়গা দখল করছিল অপরজন। পুলের শেষ প্রান্তে পৌঁছালেও তৃতীয় জন ধরে রাখে তার গোড়ালি। পুরোটা সময় একজনের বোঝা নিয়ে সাঁতার কাটতে হয়েছে ইয়োশিনাগার। 25 মিটার পুলে 2 ল্যাপ সম্পন্ন করে সে। দুর্ঘটনা ঘটে তৃতীয় ল্যাপ সম্পন্ন করতে গিয়ে পুলের মাঝামাঝি। ইয়োশিনাগার গোড়ালি ধরেছিল কুরোসাওয়া। সুগিনোকে জায়গা করে দিতে চায় সে। অন্যদিকে পুলের একপাশে সাঁতার কাটছিল ইউতো। দেখতে পায় দুটো মাথা চলে হাবুডুবু খাচ্ছে। অন্ধকারে বোঝা যাচ্ছিল না মাথা দুটো কার। কি সমস্যা জিজ্ঞেস করে ইউতো। ও নেই বলে ওঠে কুরোসাওয়া। ইয়োশিনাগা নেই। নেই মানে? তাকে ধরেছিলে না তোমরা? ওকে ধরার দায়িত্ব সুগিনোকে দিতে চেয়েছিলাম, ছাড়ার সাথে সাথে হাওয়া হয়ে গেল। পালালো নাকি? পুলের চারিদিকে তাকাই ইউতো। কারো পালানোর কোনো চিহ্ন নেই। অন্ধকারে পুলের তলা দেখা যাচ্ছিল না। চিৎকার করে ওঠে সুগিনো। ওই যে ওখানে, ও তলিয়ে গিয়েছে। ভয় পেয়ে যায় ইউতো। এরপর সাঁতরে চলে আসে বাকি দুজনের কাছে। সবাই মিলে তলা থেকে টেনে তোলে ইয়োশিনাগাকে। এরপর উঠিয়ে নিয়ে যায় পুলের ধারে। কোনো নড়াচড়া ছিল না তার। নাম ধরে ডাকার পরও কোনো সাড়া শব্দ পাওয়া যায়নি, এমনকি শ্বাসও নিচ্ছিল না। তার বুকে চাপ দেওয়া শুরু করে সুগিনো। কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় না ইয়োশিনাগার থেকে। ইউতো ভাবে এই ভয়াবহ পরিস্থিতিতে কি করবে ওরা এখন। এই, তোমরা কি করছো ওখানে? হঠাৎ করেই অন্য মানুষের আওয়াজ শুনে ইউতোর হৃৎপিণ্ড মুখ দিয়ে বেরিয়ে আসতে চায়। তাকিয়ে দেখতে পায় ইতোকাওয়া ফ্ল্যাশ লাইট জেলে এগিয়ে আসছে ওদের দিকে। কি করছো তোমরা? কেউ একটা কথাও বলে না। ইয়োশিনাগার দিকে তাকিয়ে থাকে ইউতো। কি হয়েছে? ইয়োশিনাগাকে কি করেছো তোমরা? কুরোসাওয়ার কাজ ঝাঁকিয়ে বলে ইতোকাওয়া। আমরা একটু সাঁতার অনুশীলন করছিলাম। অনুশীলন? হ্যাঁ, আর পাথরের টুকরোর মতো ডুবে গেল ও। বোকার দল, ক্রোধান্বিত হয়ে বলে ইতোকাওয়া। সেলফোন বের করে তাকায় তিনজনের দিকে। এভাবে সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন? ছেলেটার বুকে ডলা দিতে থাকো আর মুখে মুখে ঠেকিয়ে শ্বাস দাও, যেমনটা তোমাদের শিখিয়েছি। ইয়োশিনাগার বুকে মেসেজ দিতে থাকে সুগিনো। কৃত্রিমভাবে শ্বাস দিতে থাকে ইউতো। 911-তে কল দেওয়া শেষ করে সুগিনোকে সরিয়ে মেসেজ করার দায়িত্ব নেয় ইতোকাওয়া। তোমরা তিনজনই কাপড় পরে বেরিয়ে যাও এখান থেকে। তিনজনকে বলে সে। অ্যাম্বুলেন্স যে কোনো সময় চলে আসবে, আশেপাশে তোমাদের না থাকাই ভালো। কোথায় যাব আমরা? জিজ্ঞেস করে সুগিনো। বেরিয়ে যাও এখান থেকে, কেউ যেন তোমাদের না দেখে। বাড়ি গিয়ে চুপচাপ বসে থাকো। এখানে কি ঘটেছে কাউকে বলার দরকার নেই, এমনকি বাবা মাকেও না। প্রতিযোগিতা শেষে আলাদা আলাদাভাবে বাড়ি চলে গেছো তোমরা, ইয়োশিনাগার সাথে ছিলে না। এইটাই বলবে কেউ কিছু জিজ্ঞেস করলে, বুঝলে? একজনও একটা শব্দ উচ্চারণ করে না। বুঝলে? পুনরাবৃত্তি করে ইতোকাওয়া। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। হ্যাঁ হ্যাঁ, কোনো মতে উত্তর দেয় ওরা। ঠিক আছে, এখন যাও, কেউ যেন না দেখে তোমাদের। ইতস্তত করে পোশাক পরার পর যে পথ দিয়ে এসেছিল সেই পথ দিয়েই বের হয়ে যায় ইউতো ও তার বন্ধুরা। প্যারাটোপকে স্কুলের বাইরে গিয়ে শুনতে পায় অ্যাম্বুলেন্সের আওয়াজ। তিনজনের কোনো স্পষ্ট ধারণাই নেই এরপর কি হয়েছে। ওই দিন রাতে সুগিনোর ফোন কল পায় ইউতো। ইতোকাওয়া কল করেছিল, ইয়োশিনাগা বেঁচে আছে। খবরটা শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলে ইউতো।
আতঙ্কে ছিল সে। ভাবছিল ওদের কারণেই হয়তো মারা যাবে ইয়োশিনাগা। টিনার মুখে তোলার রুচি হয়নি। দরজা বন্ধ করে বসেছিল নিজের ঘরে। ঈশ্বরকে ধন্যবাদ, সত্যি অনেক স্বস্তি পেলাম বলে ইউতো। তার প্রতিক্রিয়া ছিল অকপট। সুগিনো বলে, স্বস্তি পাওয়ার মতো কিছু হয়নি। ইউতো স্বস্তির নিঃশ্বাসে ছেদ ফেলে সুগিনোর গম্ভীর কণ্ঠস্বর। এখনো অবচেতনই আছে সে। না। সুগিনো বলে, শ্বাস নেওয়া শুরু করেছে সে, তবে এখনো হাসপাতালে কোমাতেই আছে। আবারও বুকের ভিতরটা ভারী হয়ে ওঠে ইউতোর। সাঁতার দলের সবাইকে আগামীকাল সকালে ডাকা হয়েছে। আমাদেরকে একগাদা প্রশ্ন করবে ওরা, কিন্তু ইতোকাওয়া চায় আমরা যেন মুখ বন্ধ রাখি। এই শুনে ইউতো বলল, এতে কোনো সমস্যা হবে না তো? সুগিনো ফোনের ওই পার থেকে বলল, ইতোকাওয়া বলেছে এটা করলেই সব থেকে ভালো হবে, না হলে আজীবনের জন্য বন্ধ করে দেওয়া হবে সুইমিং ক্লাব। এমনটা হওয়া সম্ভব। ঘটনার বিশালতা নিয়ে আরেকবার ভালো মতো ভাবল ইউতো। পরের দিন স্কুলে একজন পুলিশ আসে। সব সাঁতারুকে একত্র করে গতদিনের ঘটনার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে সে। স্বাভাবিকভাবেই ওই তিনজন ইয়োশিনাগার সতীর্থ হওয়ার কারণে ওদেরকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা, কিন্তু ইতোকাওয়ার নির্দেশনা মেনেই উত্তর দেয় ওরা বলেই পুলিশের লোকটা কোনো সন্দেহ করেনি। ধীরে ধীরে ইউতো বুঝতে পারে কি ঘটেছে। ইতোকাওয়া পুলিশকে বলেছে প্রতিযোগিতার শেষে স্পোর্টস কমপ্লেক্স থেকে স্কুলে ফিরে এসে দলের ফলাফল নিয়ে কাজ করতে থাকে সে। তখনই তার মনে পড়ে কোচ রুম থেকে একটা ডকুমেন্ট আনার কথা। যাওয়ার পথে পুলের পাশে কিছু কাপড় পরে থাকতে দেখে ফ্ল্যাশ লাইট দিয়ে পুলটা দেখে সে। তখনই দেখতে পায় পুলের তলায় কাউকে পড়ে থাকতে। যত দ্রুত পারে ছেলেটাকে জল থেকে তুলে বুঝতে পারে এটা তোমোয়ুকি ইয়োশিনাগা, দ্বিতীয় বর্ষের ছাত্র। দ্রুত 911-এ কল করে ছেলেটার শ্বাস প্রশ্বাস সচলের চেষ্টা চালায় সে। দ্রুতই অ্যাম্বুলেন্স এলে নিথর ইয়োশিনাগাকে হাসপাতালে নেওয়া হয়। প্রতিযোগিতার পর ওকে একটু বকাঝোকা করি, হারার জন্য নিজেকে দায়ী করে পাঁচির টপকিয়ে স্কুলে ঢুকে অনুশীলন করে সে। পুলিশকে এমনটাই বলে ইতোকাওয়া। কেউ তার এই গল্প নিয়ে প্রশ্ন তোলেনি, কেননা ইয়োশিনাগা হারটা গুরুত্বের সাথে নেয়। নিজের দ্বিতীয় বর্ষের কয়েকজন বন্ধুকে বলেছিল এই হারের পেছনে দায় তারই, তার কারণেই রিলেতে খারাপ করেছে দল। এসবের পরও অস্বস্তিতে ভুগতে থাকে ইউতো। যদিও এখন কেউ কিছু সন্দেহ করছে না, তবে ইয়োশিনাগা কোমা থেকে ফিরলেই সব বদলে যাবে। সময় হলে এই প্রসঙ্গে আলাপ করা যাবে। তিনজনকে আলাদাভাবে ডেকে বলে ইতোকাওয়া, আমরা ইয়োশিনাগা ও তার পরিবারের কাছে ক্ষমা চেয়ে বলবো, শুধুমাত্র সুইমিং ক্লাব বাঁচানোর জন্যই এই মিথ্যেটা বলেছি আমরা। আমিও তোমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মাথা নিচু করে ক্ষমা চাইব। ততদিন পর্যন্ত মুখ বন্ধ রাখবে তোমরা, কোনো ফিসফাস করবে না। তার কথার বিরোধিতা করে না কেউ। মুখ বন্ধ রাখলেও ইতোকাওয়া ওদেরকে যা বলেছে সেটা করতে থাকে ওরা। ইয়োশিনাগার সুস্থতা কামনা করে প্রার্থনা করতে থাকে। যদিও ওদের হৃদয়ের একটা অংশ চাইতো কোমাতেই থেকে যাক সে। পেছনে ফিরে তাকালে ইউতো বুঝতে পারে শুরু থেকে ইতোকাওয়া জানতো আর কখনোই চেতনা ফিরে আসবে না ইয়োশিনাগার, আর কখনোই স্কুলে ফিরতে পারবে না সে। সময় কেটে যায় নিজের নিয়মেই। জুনিয়র হাই স্কুল পাশ করে বেরিয়ে যায় ইউতো ও তার বন্ধুরা, কিন্তু ওদের মনের ক্ষত কখনোই শুকায়নি। সুগিনোই প্রথম এই ব্লগের ব্যাপারে জানায় ইউতোকে। কিরিনের ডানা নামের কোনো ব্লগের ব্যাপারে শুনেছ? গম্ভীর চেহারায় বলে সুগিনো। কিরিন? এটা আবার কি? বুঝতে পেরেছিলাম তুমি চিনতে পারবে না। ব্লগের নাম এইটা, কাতানা ভাষায় লেখা কিরিন নো সুবাসা। ব্লগ? কি নিয়ে এই ব্লগ?
জবাব দেয় না সুগিনো। নিজেই দেখো, গুগল করলেই পাবে, এইটুকু বলে কেবল। ব্লগটা খুঁজে পেতে সমস্যা হয় না ইউতোর। ব্লগের পুরো শিরোনাম, কিরিনের ডানা, স্বপ্নের ডানা মেলার দিন। ব্লগের লেখক সম্ভবত মহিলা। প্রথম প্যারাতেই চোখ আটকায় ইউতোর। আমাদের বাড়ির কিরিনটা আজও ঘুমাচ্ছে। ওর নখ কেটে দিলাম, বড় হয়ে গিয়েছিল নখগুলো। ও সারাদিন ঘুমিয়ে থাকলেও ওর নখ ও চুল বাড়তে থাকে। দ্রুতই ওর চুল কাটতে হবে। সম্ভবত চুল কাটার পর ওকে একটু বড়দের মতো দেখাবে। আগামী সপ্তাহের শুরু বসন্তকাল। আশা করি আমাদের জীবনেও বসন্ত নেমে আসবে। এসব কি ভাবে ইউতো? মানুষের কিছু উদ্ভট চিন্তা ভাবনা ছাড়া আর কিছুই নয়। আর এই কিরিনটাকে কোনো বাচ্চা নাকি পোষা প্রাণী? যাই হোক, অর্থহীন কথাবার্তা সব। বুঝতে পারে না কেনই বা সুগিনো এই ব্লগের কথা উল্লেখ করলো, নাকি ভুল হচ্ছে তার। ব্লগে কিছু ছবিও আছে, হুটহাট এখানে সেখানে তোলা ছবি। ছবিগুলো তেমন আকর্ষণীয় বা যত্ন সহকারে তোলাও নয়। একটা নির্দিষ্ট ছবিতে চোখ পড়লে স্ক্রল করা বন্ধ করে ইউতো। ব্লগের 1 জানুয়ারির লেখার অংশ এই ছবিটা, নববর্ষের দিনের। ছবিতে দেখা যাচ্ছে একটা ছেলে বসে রয়েছে হুইল চেয়ারে। ছেলেটার পরনে স্যুট, সাথে নেকটাই, চুলগুলো ছোট করে ছাটা। তার চোখ একেবারে বন্ধ। তার অসহায় চেহারাটা ক্যামেরার দিকে থাকলেও মূলত তার চোখ ক্যামেরার দিকে নয়। গলায় একটা মোটা তোয়ালে পেঁচানো, সম্ভবত মাথাটা ঠিকভাবে রাখার জন্যই। আমাদের কিরিন নববর্ষ উদযাপন করছে। নতুন স্যুটে ওর স্মরণীয় ফটোশুট। লেখা আছে ক্যাপশনে। আঁতকে ওঠে ইউতো। বুঝতে পারে সুগিনো যা বলার চেষ্টা করেছিল তাকে। ছেলেটা ইয়োশিনাগা, আর এই ব্লগটা চালায় ইয়োশিনাগার মা। শুরু থেকেই ব্লগের লেখাগুলো পড়া শুরু করে ইউতো। প্রায় বছরখানেক আগে থেকে লেখা শুরু হয়েছে ব্লগটায়। প্রথম লেখাটা দেখেই বুঝে যায় ব্লগটা কি নিয়ে। দ্বিতীয় বর্ষে পড়ার সময় গ্রীষ্মকালীন ছুটিতে ঘটা এক দুর্ঘটনায় কোমায় চলে গিয়েছে মহিলার সন্তান। তার চেতনা ফিরে আসার ব্যাপারে হাল ছেড়ে দিয়েছে ডাক্তাররা। যদিও ছেলেটার বাবা মার আশা একদিন কোমা থেকে জেগে উঠবে তাদের সন্তান। বর্তমানে কারুই যাওয়াই চলে গিয়েছে ওরা ছেলেটাকে দেখাশোনা করার জন্য। ছেলেটির মা ব্লগটা খুলেছে তার ছেলের শারীরিক অবস্থা ও তাদের জীবনযাপনের রেকর্ড রাখার জন্য। কম্পিউটার স্ক্রিনের দিকে তাকিয়ে স্থির হয়ে যায় ইউতো। ইয়োশিনাগা বেঁচে আছে এখনো? এতদিন ইউতো ভাবত মারা গিয়েছে ইয়োশিনাগা। জুনিয়র হাই স্কুল থেকে পাশ করে বের হওয়ার সময় ইউতো গুজব শোনে ইয়োশিনাগা কোমাতে। তখনই ইউতো ভাবে বেশি দিন হয়তো বাঁচবে না ইয়োশিনাগা। তার কাছে ওই দুর্ঘটনার দিন থেকে ইয়োশিনাগা মৃত। তার মতে কুরোসাওয়া ও সুগিনো এমনটাই ভাবে। যদিও ইয়োশিনাগা এখনো বেঁচেই আছে, তবে তখনও এখনকার মতোই এরকম ঘুমন্ত ছিল সে। এখন ইউতো এমন কারোর ব্লগ দেখছে যে বিশ্বাস করে ছেলেটা একদিন চোখ খুলবে। নিজেদের কুকর্মের কথা মনে পড়ে ইউতোর। ঘটনাটা অনেকদিন আগের, ওদের কাছে এই অধ্যায়ের ইতি ঘটেছে ততদিনে। কিন্তু এখনো এই ঘটনার জন্য প্রতিনিয়ত ভুগছে ইয়োশিনাগার পরিবার। এর কয়েকদিন পর সুগিনোর কাছে যায় ইউতো। তাকে জানায় ব্লগটা পুরোটা দেখেছে সে। ও তাই, বলে সুগিনো। কিন্তু আমাদের এই ব্যাপারে কিছুই করার নেই, ঠিক না? তার কথা শুনে মনে হয় যেন বন্ধুর চেয়ে নিজেকেই বেশি বোঝাচ্ছে সুগিনো। আমাদের কিছুই করার নেই, ব্যাপারটা আসলেই এমন। কথাটা সত্যি, কিছু করার সময়টাও পেরিয়ে গিয়েছে। নিজেদের দোষ স্বীকার করে দুঃখ প্রকাশ করতে পারত ওরা, কিন্তু এমনটা করলেও জ্ঞান ফিরে আসতো না ইয়োশিনাগার। এতে করে ছেলেটার মা বাবার জীবন আরো কষ্টকর হয়ে উঠত। কিন্তু কিছুই না করে হাত পা গুটিয়ে এভাবে চুপচাপ বসে থাকা কি ঠিক? প্রতিনিয়ত ব্লগটা দেখতে থাকে ইউতো। নিয়মিত কিছু লেখা হয় না এতে, ফলে নতুন কোনো লেখা না থাকলেও পুরনো লেখাগুলোই দেখতে থাকে সে। একদিন এই প্যারাটা নজরে পড়ে তার। একটা কাজের জন্য দীর্ঘদিন পর টোকিওতে গিয়েছিলাম। কাজের ফাঁকে টোকিওর
সুতেনগু মন্দির দর্শনে যাই। সবাই জানে টোকিওর এই মন্দিরে নবজাতকের নিরাপদে ভূমিষ্ঠ হওয়ার জন্য প্রার্থনা করা হয়, কিন্তু এখানে জলঘটিত দুর্ঘটনা ও ডুবে যাওয়া থেকে নিরাপত্তার প্রার্থনাও করা হয়। আমি সুযোগ পেলেই ওই মন্দিরে যাই, কেননা আমার ছোট্ট কিরিন সোনাটার সাথে একটা দুর্ঘটনা ঘটেছে। সৌভাগ্যের 7 দেবতার মন্দিরের মধ্যে সুতেনগু একটা, ফলে বাকি 7টা মন্দিরেও যাই আমি। নামে সৌভাগ্যের 7 দেবতার মন্দির হলেও মন্দির আসলে 8টা। একটু অপ্রাসঙ্গিক কথা বলি, মন্দিরগুলো দর্শনের সময় নিহানবাসী ব্রিজের মূর্তি দুটো চোখে পড়ে আমার। ওটার নামেই এই ব্লগের নাম রাখি আমি। টোকিও থেকে এখানে চলে আসার ফলে আমার পক্ষে নিয়মিত মন্দির দর্শন করা অসম্ভব, এটাই আফসোস। এই লেখাটা পড়ে সুতেনগু আর নিহানবাসীর সৌভাগ্যের 7 দেবতা মস্তিষ্কে গেঁথে যায় ইউতোর। কিছু একটা করার চিন্তাটা তখনই অবশ্য তার মাথায় আসেনি, তবে হুট করেই একদিন মাথায় আসে। তার এক আত্মীয়ের বিয়ে হচ্ছিল সুতেনগু মন্দিরের কাছাকাছি একটা মন্দিরে। সময় কাটানোর জন্য আশেপাশের মন্দিরগুলো ঘুরে ঘুরে দেখছিল ইউতো। সপ্তাহের শেষ দিক হওয়ার কারণে মন্দির প্রাঙ্গণে লোক সমাগম হয়েছিল। বেশিরভাগ মানুষই এসেছিল নবজাতকের নিরাপদে ভূমিষ্ঠ হওয়ার জন্য প্রার্থনা করতে। মা কুকুর ও কুকুরছানার মূর্তিটা স্পর্শ করছিল ওরা। মন্দিরের দান বাক্সে কিছু পয়সা ফেলার পর ইয়োশিনাগার সুস্থতা কামনা করে মন থেকে প্রার্থনা করে ইউতো। এরপর একটু দূরত্বে দাঁড়িয়ে মন্দিরে ছবি তোলে। এরপর আবারও বিয়ের অনুষ্ঠানে ফিরে গেলে তার বাবা মা জানতে চায় কোথায় ছিল সে। তাদেরকে সত্যিটা জানায় না। 3 দিন ইতস্তত করে অবশেষে ব্লগের পোস্টে কমেন্ট করার সিদ্ধান্ত নেয় ইউতো। ইউতো লেখে, হ্যালো, আমি আপনার ব্লগের নিয়মিত পাঠক। মন থেকে চাই আপনার কিরিন সুস্থ হয়ে উঠুক। কয়েকদিন আগে সুতেনগু মন্দিরে যাওয়ার সুযোগ হয় আমার। ওর জন্য প্রার্থনা করি আমি। একটা ছবিও তুলেছি। আপনাদের জন্য শুভকামনা। আপনাদের কথাই ভাবছি সবসময়। নিজের নাম টোকিও হানাকো লেখে ইউতো। দ্রুতই রিপ্লাই পায় কমেন্টের, মেসেজের জন্য ধন্যবাদ। মন্দিরে গিয়ে প্রার্থনা করেছেন জেনে অনেক খুশি হয়েছি। ছবিটা কেমন, আমাকে দেখাতে পারবেন? মহিলার রিপ্লাই পেয়ে একটু অস্বস্তি হয় ইউতোর। অবশ্যই মহিলাকে ইমেলে ছবিটা পাঠানো যায়, ভুয়ো অ্যাকাউন্ট খুলে নিজের পরিচয় গোপন রেখে, কিন্তু এটা কি ঠিক হবে? সে প্রশ্ন করা শুরু করলে কিভাবে এত মিথ্যা বলবে? অবশেষে ছবিটা ইমেল করেই দেয়। রিপ্লাই না দিয়ে তাকে হতাশ করতে চায়নি ইউতো। আবারও দ্রুতই রিপ্লাই দেয় মহিলা। তাকে ধন্যবাদ জানায় ইয়োশিনাগার মা। অনুমতি চায় ছবিটা ব্লগে আপলোড করার। তাকে স্বাগত জানিয়ে ইউতো বলে আপলোড করলে খুশি হবে সে। পরের দিন ইউতোর তোলা মন্দিরের ছবিটা ব্লগে আপলোড করে মহিলা। ক্যাপশনে সংক্ষেপে লেখে, ছবিটা শেয়ার করার জন্য টোকিও হানাকোকে অসংখ্য ধন্যবাদ। ব্লগে ছবিটা দেখার পর ওর অন্তরে কিছু একটা বদলে যায়। মনে হয় দীর্ঘদিন ধরে হৃদয়ের গোপন কুঠুরিতে বন্দী হয়ে থাকা কিছু যেন ছাড়া পেয়ে গিয়েছে। সে জানত কোনোভাবেই এটা তার পাপের প্রায়শ্চিত্ত হবে না, তবে কিছু না করে বসে থাকার চেয়ে অন্তত ভালো। অন্তত মনের ভেতর থেকে অপরাধ বোধ একটু হলেও দূর করা সম্ভব হবে। ফলে সৌভাগ্যের 7 দেবতার মন্দিরগুলো দর্শন দেয় সে। আলাদাভাবে ছবি তুলে আনে প্রত্যেকটা মন্দিরে, কিন্তু এইটুকুই যথেষ্ট মনে হয় না তার কাছে। একদিন এক দোকানে গিয়ে ঐতিহ্যবাহী জাপানি শাসি কাগজ ও অরিগেমি পেপার চোখে পড়ে ইউতোর। তখনই বুদ্ধিটা মাথায় আসে, ভাবে এই কাজটাই করব। গোপনে অরিগেমি বানাতে থাকে ইউতো। তার পরিকল্পনা ছিল 1000টা অরিগেমি বানানো, কিন্তু কাজটা বেশ কঠিন। ফলে গোলাপি কাগজ দিয়ে 100 অরিগেমি বানায় সে। এরপর ওগুলোকে সুতেনগু মন্দিরে নিয়ে গিয়ে দানবাক্সের ওপর রেখে ছবি তোলে। এরপর ছবিটা ইয়োশিনাগার মাকে পাঠায়। দ্রুতই রিপ্লাই দেয় মহিলা। মেসেজে স্পষ্টই প্রকাশ পায় তার উচ্ছ্বাস। পরের দিনই ব্লগে ইউতোর তোলা ছবিটা আপলোড করে সে।
পরের মাসে আরো 100টা অরিগেমি বানায় ইউতো। এবার শুধু লাল রঙের কাগজ ব্যবহার করে। এবার ওগুলো শুধু সুতেনগু মন্দিরেই নয়, সৌভাগ্যের 7 দেবতার অন্যান্য মন্দিরে নিয়ে গিয়েও ছবি তোলে সে। পরের মাসে কমলা রঙের কাগজ ব্যবহার করে অরিগেমি বানায়। প্রত্যেক মাসে কাগজের রং বদলে অরিগেমিগুলো বানাচ্ছিল সে, যাতে বোঝা যায় একই অরিগেমি বারবার ব্যবহার করছে না। এভাবে মোট 1000 অরিগেমি বানানোর কথা ভাবে। কিন্তু হঠাৎই অপ্রত্যাশিত একটা ঘটনা ঘটে। একদিন কম্পিউটারের সামনে বসে ইমেল লেখার সময় নিচতলা থেকে ওর মা ফুমিকো ডাক দেয়। তেমন গুরুত্বপূর্ণ কিছু ছিল না, তবে এরপরই এক বন্ধু ফোন দেয় ওকে। ফলে লিভিং রুমে খানিকক্ষণ থাকতে হয়। অবশেষে নিজের ঘরে ফিরে দেখে তাকিয়াকি মানে ওর বাবা বের হচ্ছে ওর ঘর থেকে। স্বাভাবিকভাবেই বলে ওঠে ও, আমার ঘরে যখন তখন এভাবে ঢুকতে পারো না তুমি। পাত্তা না দিয়ে ওর বাবা বলে, এগুলো কি? আতঙ্কিত হয়ে পড়ে ইউতো। কম্পিউটার স্ক্রিনে ইমেল ইন্টারফেস খোলা ছিল। আমার ইমেল পড়েছ তুমি? তাকিয়াকির দিকে তাকায় ইউতো। তুমি আমার বাবা হতে পারো, কিন্তু তবুও কিছু জিনিসে নাক গলানোর অধিকার তোমার নেই। আমার নিরাপত্তায় হস্তক্ষেপ করছো তুমি। নাকচের ভঙ্গিতে হাত নাড়ে তাকিয়াকি। ফালতু বকবে না। কি চলছে এসব? আমাকে এক্ষুনি বলো। মেয়ে পরিচয়ে কাকে মেল পাঠাচ্ছ তুমি? বলবো না। জেনে রেখো ভুল কিছু করছি না। তাকিয়াকির বুকে আলতো ধাক্কা দিয়ে তাকে সরিয়ে ভেতরে ঢুকে যায় ইউতো। ঘরে ঢুকে কম্পিউটারের দিকে তাকায় সে। ইয়োশিনাগার মাকে পাঠানো সব ইমেল সেভ করে রেখেছিল। জানে না কতগুলো ওর বাবা পড়তে পেরেছে। তৎক্ষণাৎ সব ইমেল ডিলিট করে দেয় ও। বুকের ভেতরে চিনচিনে একটা অনুভূতি হয় ওর। মনে হয় যেন কেউ জুতো না খুলে ওর পবিত্র জায়গায় পা রেখেছে, নষ্ট করেছে ওর যোগ্য। ক্লোজেটে রাখা কার্ডবোর্ড বাক্সটা চেক করতে যায় ইউতো। ততদিন পর্যন্ত বানানো সব অরিগেমি ওর মধ্যেই রাখা ছিল। দেখে ওর মনে হয় কেউ স্পর্শ করেনি ওগুলো। তবুও ওগুলোকে একটা প্লাস্টিক ব্যাগে ভরে রাখে ইউতো। পরের দিন স্কুলে যাওয়ার সময় ফেলে দেয় ট্রাশ ক্যানে। ওই দিনের পর থেকে ইয়োশিনাগার মাকে ইমেল করেনি ইউতো। নিজের ভুয়ো অ্যাকাউন্টটাও ডিলিট করে দেয়, যাতে মহিলার পাঠানো ইমেলও ওর কাছে না আসে। বন্ধ করে দেয় অরিগেমি বানানো ও সৌভাগ্যের 7 দেবতার মন্দির দর্শন। যতটা পারে নিজের বাবাকেও এড়িয়ে চলে। ঠিক এর 6 মাস পরে খুন হয় ওর বাবা। মাঝে মধ্যে কিরিনের ডানা ব্লগের কথা ভাবলেও ওটা নিয়ে আর ঘাটাঘাটি করেনি। টোকিও হানাকোর এভাবে যোগাযোগ বন্ধ করে দেওয়া দেখে নিশ্চয়ই খুব হতাশ হয়েছিল ইয়োশিনাগার মা। মহিলার মানসিক অবস্থা কেমন সেটা জানার সাহস ছিল না ওর। সময়ের সাথে সাথে পুরো ব্যাপারটাই ম্লান হয়ে যায় ওর মস্তিষ্ক থেকে। এরই মধ্যে জানতে পারে তাকিয়াকি মানে ওর বাবা নিহনবাসী এলাকাতেই খুন হয়েছে। কিন্তু ব্লগের সাথে খুনটার সংযোগ ধরতে পারেনি ও। তাছাড়া যেখানে খুন হয়েছে সেই জায়গাটাও মন্দিরগুলো থেকে বেশ দূরে। ডিটেকটিভ মাতসুমিয়া ওকে নিহনবাসী ব্রিজের কিরিনের ব্যাপারে জিজ্ঞেস করলে বেশ অবাক হয় ইউতো। মনে হয় যেন কেউ ওর মাথায় এক বালতি জল ঢেলে দিয়েছে। ডানাওয়ালা কিরিনের মূর্তি? ততদিন কিরিনকে বাস্তবিক কোনো জন্তু বলেই ভাবত ইউতো। এরপর ইন্টারনেটে কিরিন, নিহনবাসী ও ভাস্কর্য লিখে সার্চ করেও দ্রুতই জানতে পারে কিরিন ভাস্কর্যের ব্যাপারে। এই বিখ্যাত ভাস্কর্য আসলে ভিন্ন ধরনের কিরিন, অনেকটা জিরাফের আকৃতির। এর সাথে রয়েছে একটা আধুনিক ভবনের প্রতিকৃতি। ইউতো জানতো না কিংবদন্তির কোনো প্রাণী হচ্ছে কিরিন। ধারণা করে তোমোয়ুকি ইয়োশিনাগা হয়তো ছোটবেলায় জিরাফ পছন্দ করত বলেই তার মা তাকে কিরিন বলে ডাকে। কিন্তু ইউতোর ধারণা ভুল। আসলে সৌভাগ্যের 7 দেবতার মন্দির দর্শন শেষে নিহনবাসী ব্রিজে আসার পর কিরিন ভাস্কর্যের নজর পড়ে ইয়োশিনাগার মায়ের। তখনই মহিলার মাথায় চিন্তা আসে এই মূর্তির নামেই ব্লগের নামকরণ করার। মহিলার মতে ডানা মেলে আকাশের দিকে তাকানো এই মূর্তি তার ছেলের কোমা থেকে জেগে ওঠার প্রতীক।
এটা জানার পর ইউতোর মাথায় আসে বুকে ছুরি লাগার পরও কিভাবে ওর বাবা নিজেকে টেনে নিয়ে ওই কিরিন মূর্তির বেদির কাছে নিয়ে যায় নিজেকে। এই ব্যাপারটা কি কাকতালীয় থেকে বেশি কিছু নয়? অনেকদিন পর আবারও কিরিনের টানা ব্লগে ঢোকার সিদ্ধান্ত নেয় ইউতো। দেখতে পায় নিয়মিত আপডেট দেয়া হচ্ছে ব্লগে। তখনই একটা ব্যাপার লক্ষ্য করে চমকে ওঠে। দেখতে পায় নিয়মিত ছবি পাঠাচ্ছে টোকিও হানাকো। সাম্প্রতিক ছবিটা ছিল লাইল্যাক রঙের কাগজে বানানো 100 অরিগ্যামির ছবি। সব মিলিয়ে 8টা ছবি। যেই ছবিগুলো পাঠিয়ে থাকুক, নিহনবাসীর সৌভাগ্যের 7 দেবতার মন্দির একে একে দর্শন করেছে সে। ব্লগের পুরনো পোস্টগুলো পড়তে থাকে ইউতো। একটা লেখা দেখতে পায়, বেশ কয়েকদিন কোনো খোঁজ ছিল না টোকিও হানাকোর। হঠাৎ করে কয়েকটা নতুন ছবি পাঠিয়েছে সে। তার কম্পিউটার নাকি নষ্ট হয়ে গিয়েছিল। এবার সে নিজ হাতে হলুদ রঙের কাগজে অরিগেমি বানিয়ে ওগুলোর সাথে নিয়ে সৌভাগ্যের 7 দেবতার মন্দির দর্শন করেছে। একটা ডিজিটাল ক্যামেরাও কিনেছে সে। ছবিগুলো সুন্দর এসেছে। স্থির হয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে ইউতো। কি হচ্ছে এসব ভাবেও। কেউ একজন টোকিও হানাকোর নামটা নিয়ে ইয়োশিনাগার মাকে মেইলই করেনি, বরং 1000 অরিগেমি দিয়ে ওর আইডিয়ার প্রয়োগও ঘটিয়েছে। কাজটা কার সেটা বুঝতে বেশিক্ষণ ভাবতে হলো না তাকে। সম্ভাব্য একজনই এই কাজটা করে থাকতে পারে। কল্পনায় তাকিয়াকি আওয়াইয়াগিকে অরিগেমির সারস বানাতে দেখলো ইউতো। আরো দেখতে পেল ওগুলোকে একত্র করে সুতেনগু ও কোয়ামি মন্দিরে নিয়ে যাচ্ছে সে। এই দৃশ্য কল্পনা করে নিজের অজান্তেই কেঁপে উঠল। যদিও ব্যাপারটা বাস্তবেই ঘটেছে, তাকিয়াকি কেন এমনটা করলো? নিশ্চিত ইউতোর পুরনো ইমেল পড়ে কিরিনের ডানা ব্লগ সম্পর্কে জানতে পারে সে। ইমেলগুলোই সন্দেহের অবতারণা ঘটায় তার মনে। মনে প্রশ্ন জাগে, কেন তার ছেলে এই নির্দিষ্ট ব্লগারের সাথেই কথা বলছে? কেন সে অরিগেমি বানাচ্ছে? দুনিয়াতে তো হতভাগা মানুষের অভাব নেই। তাহলে কেন ইউতো এই মহিলার ব্যাপারেই উদ্বিগ্ন? এক পর্যায়ে গিয়ে তাকিয়াকি সব বুঝতে পারে। টের পায় ব্লগে উল্লেখিত কিরিন হচ্ছে সুবনকান হাই স্কুলের পুলে দুর্ঘটনার শিকার হওয়া ওই ছেলেটা। জানতে পারে এই ছেলেটা তার নিজের ছেলের 1 বছরের ছোট। এসব বিষয় আরো নতুন সন্দেহের অবতারণা ঘটায় তার মনে। সহপাঠী কিংবা জুনিয়রের সুস্থতা কামনা করে প্রার্থনার দোষের কিছু নেই, তাহলে ভুয়ো নামে কেন? ইমেলে কেন এই ঘটনার সাথে নিজের সংযোগ আড়াল করেছে ও? জানার সহজ উপায় হলো সরাসরি ইউতোকে গিয়ে জিজ্ঞাসা করা। কিন্তু তাকিয়াকি সেটা করেনি। নাকি সে বুঝতে পেরেছিল এর পেছনে লুকানো আছে ভয়াবহ এক সত্য? কিছু না করেই তাকিয়াকি কাগজের অরিগেমি বানানো শুরু করে। ইউতোর কাছ থেকে টোকিও হানাকোর দায়িত্ব বুঝে নেয় সে। ব্লগের পুরনো একটা পোস্টে বলা আছে, ঐতিহ্যবাহী 10 রঙের কাগজ ব্যবহার করে অরিগেমি বানাতো টোকিও হানাকো। ওই একই ব্র্যান্ডের কাগজ খুঁজে বের করতে নিশ্চয়ই দুর্ভোগ পোহাতে হয়েছে তাকিয়াকিকে। ইউতোর জানার কোনো উপায় নেই কাজটা করতে কোন বিষয়টা অনুপ্রাণিত করেছিল ওর বাবাকে। সম্ভবত এভাবেই নিজের দুঃখ প্রকাশ করতে চেয়েছিল সে। পরিস্থিতি যাই হোক না কেন, তাকিয়াকি সম্ভবত ছেলের প্রার্থনায় ব্যাঘাত ঘটানোর জন্য অনুতপ্ত ছিল। ফলে ছেলের হয়ে প্রার্থনাটা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, অন্তত যতদিন পর্যন্ত না সত্যিটা আলোর মুখ দেখে। ব্লগে 1 সেট লাইল্যাক রঙের অরিগেমি দেখে ইউতো। 10 রঙের কাগজের প্যাকেটের শেষ রংটা ছিল লাইল্যাক। অর্থাৎ ওর বাবা 1000টা অরিগেমি বানাতে সক্ষম হয়। ইউতো বুঝতে পারে কেন মৃত্যুর দ্বার প্রান্তে এসেও জোর করে নিজেকে নিহনবাসী ব্রিজের মূর্তির কাছে টেনে নিয়ে যায় ওর বাবা। এমনটা করে ওকে একটা বার্তা দিতে চেয়েছে তাকিয়াকি। সাহসী হও, সত্যি থেকে মুখ ফিরিয়ে নিও না, যেটা সঠিক বলে মনে হয় সেইটাই করো।
যেন ওর কণ্ঠস্বর শুনতে পেল ইউতো। চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল, হৃদয়ে জ্বলে উঠল আশার আলো। একই সাথে অন্তরের গহীনে অনুভূত হলো অনুতাপ। বাবার অনুভূতি ও চিন্তাধারণা বোঝার জন্য কেন আরো চেষ্টা করেনি ও? বাবাকে নিয়ে গর্ববোধ করা উচিত আমার। ফ্যাক্টরির দুর্ঘটনা আড়াল করার মতো জঘন্য কোনো কাজ আমার বাবা করতে পারে না। কেউ তাকে বিশ্বাস না করলেও আমি করি, ভাবল ইউতো। হাতের মুঠোয় একটা রুমাল শক্ত করে ধরে আছে সে। ওটা দিয়ে তার চোখ বেয়ে পড়া অশ্রু মুছে ফেলা দরকার। বুঝতে পারছে না সে এখন এত কাঁদছে কেন, যেখানে বাবার মৃত্যুর পর এক ফোঁটাও চোখের জল ফেলেনি। এক বিন্দুও লজ্জা হলো না তার। আমাদেরকে সত্যিটা বলার জন্য ধন্যবাদ, নরম স্বরে বলল কাগা। সুতেনগু মন্দিরে তোমার বাবার দেয়া অরিগেমিগুলো ছিল হলুদ রঙের। দীর্ঘদিন ধরে ভেবে পাইনি কেন তোমার বাবা প্যাকেটের মাঝখানের কাগজ দিয়ে অরিগেমি বানাবে। ব্লগটা পড়ে বিষয়টা স্পষ্ট হলো। এখন বুঝলাম অরিগেমি বানানোর দায়িত্বটা তোমার বাবা আরেকজনের থেকে নেয়। ইউতো বলল, আমি বিশ্বাসই করতে পারছি না বাবা কাজটা করেছে। যদিও এর কারণে এক ফোঁটাও বিব্রত নই আমি। আমার বরং মনে হচ্ছে কি করেছি আমরা। অন্যের জীবন ধ্বংস করে আমরা নিজেদের জীবনটাও তছনছ করে দিয়েছি। এরপর এমন একটা ভাব ধরেছি যেন কিছুই হয়নি। ব্যাপারটা অমানবিক। কাগা বলল, এই জন্যই তুমি বাকিদের ডেকেছিলে এই ব্যাপারে কথা বলার জন্য? মাথা নেড়ে সায় জানালো ইউতো। তিনজন মিলে সত্যিটা স্বীকার করে শাস্তি মাথা পেতে নেওয়ায় খুব বেশি দেরি হয়ে যায়নি। এমনটা করে একটু হলেও মানবিক হওয়া যাবে, এইটাই বলার জন্য ডাকি ওদেরকে। চোয়াল উঁচিয়ে ইউতোর দিকে তাকালো কাগা। কাগা বলল, তুমি বিচক্ষণ বলে ব্যাপারটা বুঝতে পেরেছ। জীবনে আমরা সবাই কোনো না কোনো ভুল করে থাকি। ভুলগুলো শুধরানোর জন্য কি করি সেইটাই বড় ব্যাপার। ভুল থেকে পালিয়ে বাঁচতে চাইলে বা এড়িয়ে গেলে আবারও একই ভুল হয়। ইউতো বলল, কিন্তু ডিটেকটিভ, আমাকে একটা কথা বলুন, ওই পুলের দুর্ঘটনা আর আমার বাবার খুনের মধ্যে সংযোগটা কোথায়? এই ব্যাপারটা তো বুঝতে পারছি না। চোখ সরিয়ে একটু অন্যদিকে তাকালো কাগা। একটু ইতস্তত দেখাচ্ছে ওকে। ঘাবড়ে গেল ইউতো। কখনোই এই গোয়েন্দাকে এরকম অপ্রস্তুত অবস্থায় দেখেনি সে। ঠিক সেই মুহূর্তে দরজায় নকের আওয়াজ পাওয়া গেল। উঠে দাঁড়িয়ে দরজা খুলতে গেল মাতসুমিয়া। দরজা খুলে কারোর সাথে কিছু কথা বলল। এরপর ফিরে এসে ফিসফিস করে কিছু বলল কাগার কানে। বড় কোনো ঝামেলা হয়েছে নিশ্চয়। নিজের চেয়ারে নড়ে চড়ে বসলো কাগা। মাতসুমিয়া বলল, তাৎসুয়া সুগিনোর অবস্থান জানতে পেরেছি আমরা। এক স্থানীয় পেট্রোল পুলিশ খুঁজে পেয়েছে তাকে। শিনাগাওয়া স্টেশনের একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল সুগিনো। প্রস্তুত হচ্ছিল কেহিন তোহুকু ট্রেনের সামনে ঝাঁপ দেওয়ার জন্য। হতবাক হয়ে গেল ইউতো। ইউতো বলল, ট্রেনের সামনে ঝাঁপ দেওয়ার জন্য? সুগিনো? কিন্তু কেন? কি কারণে? আমাকে বলা হয়েছে তাৎসুয়া সুগিনো। এরপর এক মুহূর্ত থেমে শ্বাস নিল কাগা। স্বীকার করেছে তোমার বাবা তাকেয়াকি আওয়াইয়াগিকে খুন করার কথা। ঠিকভাবে কথা বলার অবস্থায় নেই তাৎসুয়া সুগিনো। অপ্রাপ্তবয়স্ক হওয়ার কারণে নিহানবাসী থানায় উঠিয়ে আনার আগে তাকে বাড়ি পাঠানোর সিদ্ধান্ত নেয় পুলিশ। একবার আত্মহত্যার চেষ্টা করেছে, এই বিষয়টা এড়িয়ে যেতে পারেনি ওরা। পরের দিন ইশিকাকির ডাকে কাগা ও মাতসুমিয়াকে। ছেলেটাকে জিজ্ঞাসাবাদের দায়িত্ব দেয় ওদেরকে। জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে ওরাই এখন সেরা অস্ত্র। এই মুহূর্তে তাৎসুয়া সুগিনোর সাথে ইন্টারোগেশন রুমে আছে ওরা। যদিও ছেলেটার মানসিক অবস্থার উন্নতি নেই, তার মুখ খোলানোই বেশ কঠিন হয়ে পড়েছে। ধৈর্য আর বারবার প্রশ্নের মাধ্যমে
কেসটার ব্যাপারে একটা প্রাথমিক ধারণা দাঁড় করাতে পেরেছে। তাৎসুয়া সুগিনোর কাছ থেকে যে স্বীকারোক্তি পাওয়া গিয়েছে সেটার একটা সার সংক্ষেপ তৈরি করেছে ওরা। তবে তার আসল স্বীকারোক্তি বেশ জটিল। ওই ঘটনার দিন একটা ফোন কল পায় তাৎসুয়া সুগিনো। স্কুল শেষে বাড়ির দিকে এগোচ্ছিল সুগিনো। নম্বরটা ছিল অচেনা। ফোনটা ধরার পর ফোনের অপর পাশের মানুষটা নিজের পরিচয় দেয়। ফোনের অপর প্রান্তের লোকটা তোমোয়ুকি ইয়োশিনাগার বাবা জানার পর আতঙ্কিত হয় তাৎসুয়া সুগিনো। 3 বছর আগে স্কুলের সুইমিং পুলের ওই দুর্ঘটনার ব্যাপারে কথা বলতে চাই, দেখা করা যাবে? দুশ্চিন্তায় পড়ে যায় সুগিনো। ওই দুর্ঘটনার এতদিন পর ইয়োশিনাগার বাবা কি নিয়ে আলাপ করতে চায় তার সাথে? আর কেউ কি থাকবে জিজ্ঞেস করে সুগিনো। না, শুধু তুমি আর আমি। বাকিদের সাথেও একে একে কথা বলবো আমি। তবে মনে হলো তোমাকে দিয়েই কথা বলা শুরু করি। দেখা করতে পারি আমরা? লোকটার কণ্ঠ নরম হলেও এক ধরনের শীতল ভাব ছিল, যা শুনে বোঝা যায় সে না শুনতে চায় না। মুহূর্তের মধ্যে কোনো অজুহাত না খুঁজে পেয়ে দেখা করতে রাজি হয় সুগিনো। নিহনবাসী স্টেশনের গেটে দেখা করতে সম্মত হয় ওরা। একটা জায়গা তোমাকে দেখাবো, বলে ইয়োশিনাগার বাবা। ওই দিন সন্ধ্যা 7টায় দেখা করবে বলে ঠিক হয়। প্রথমে বাড়িতে যায় সুগিনো। আতঙ্ক ও উদ্বিগ্নতা কাজ করছিল ওর মধ্যে। ইয়োশিনাগার বাবা কি এমন বলবে ওকে? কোন জায়গা দেখাতে নিয়ে যাবে সে? সুগিনো ভাবে পুলিশও এর সাথে জড়িত কিনা। তোমোয়ুকি ইয়োশিনাগার সাথে ও যা করেছে সেটা হত্যার চেষ্টারই সামিল। ইয়োশিনাগা মারা গেলে এটা খুন হিসেবে ধরা হবে। একেবারে সহজ সরল ব্যাপারটা। ইয়োশিনাগার বাবা কি ওদের 3 জনকে জেলে পাঠানোর কথা ভাবছে? ওই লোকের একমাত্র সন্তানের জীবন একেবারে ধ্বংস হয়ে গিয়েছে। ওদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়তো তার জন্য যথেষ্ট নয়। নিশ্চয়ই প্রতিশোধ নিতে চাইবে লোকটা। সম্ভবত এটাই। অবশেষে সত্যিটা জানতে পেরে ওদের 3 জনের ওপর প্রতিশোধ নিতে চাইছে ইয়োশিনাগার বাবা। আর সুগিনোকে দিয়েই এর শুরু। যদি এমন কিছুই হয়ে থাকে তবে কিছু করতে হবে ওকে। সুগিনো জানে ওরা যা করেছে সেটা ক্ষমার অযোগ্য, কিন্তু নিজের জীবন দিয়ে এর মূল্য চুকাতে রাজি নয় সে। লোকটাকে কি খালি হাতে আটকানো যাবে? সে মধ্যবয়স্ক বলে তাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। ওরকম বয়সের লোক মাঝে মধ্যে একজন হাই স্কুল পড়ুয়ার মতনই শক্তি রাখে। আর ওই লোক যদি প্রতিশোধ নিতেই আসে তবে নিশ্চয়ই সাথে অস্ত্র নিয়ে আসবে। নিজের ডেস্ক ড্রয়ার থেকে কিছু একটা বের করে সুগিনো। একটা ছুরি। এই ছুরিটা দীর্ঘদিন আগে ওর এক আত্মীয় ওকে উপহার দেয়। কাজে আসতে পারে ভেবে ছুরিটা নিজের রেনকোটের পকেটে নিয়ে নেয় সুগিনো। সন্ধ্যা 7টা নাগাদ নিহনবাসী স্টেশনে পৌঁছায় সে। হঠাৎ নিজের পিঠে টোকা অনুভব করে। ঘুরে দাঁড়িয়ে দেখে তামাটে বর্ণের এক লোক দাঁড়িয়ে আছে। তার মাথাটা বড় ও কাঁধ চওড়া। মারামারি করলে একে হারানো অসম্ভব সুগিনোর পক্ষে। ক্রোধের কোনো ছাপ নেই লোকটার চেহারায়। কফি খেতে যেতে পারি আমরা? সুন্দরভাবে হেসে বলে সে। কাছে একটা ক্যাফেতে যায় ওরা। কি পান করতে চায় জানতে চাইলে সুগিনো বলে যে কোনো কিছু হলেই চলবে। 2টো ক্যাফে লাতে অর্ডার করে ইয়োশিনাগার বাবা। নিজেই উঠে গিয়ে টেবিলে নিয়ে আসে লোকটা। এরপর দুজন মুখোমুখি বসে। একটু স্থির হয়ে লোকটা এমন একটা কথা বলে যা ধারণার বাইরে। প্রথমেই ক্ষমা চেয়ে নেওয়া উচিত আমার। আমি তোমোয়ুকি ইয়োশিনাগার বাবা নই। আমি আসলে ইউতো আওয়াইয়াগির বাবা। অবাক হয়ে যায় সুগিনো। যদিও তার সামনে বসে থাকা লোকটা কিছুটা ইউতোর মতোই দেখতে। বেশ কয়েকবার ইউতোর বাড়ি গিয়েছে সুগিনো, কিন্তু কখনোই ইউতোর বাবার সাথে দেখা হয়নি তার। আমি নিজেকে ইয়োশিনাগার বাবা বলে পরিচয় দিয়েছি কেননা আমি তোমার প্রতিক্রিয়া দেখতে চাইছিলাম।
তোমার যদি ভয়ের কিছু না থাকতো তাহলে তোমার প্রতিক্রিয়া হতো সহজ ও স্বাভাবিক, কিন্তু ফোনে তোমাকে বড্ড উত্তেজিত শোনাচ্ছিল। মনে হচ্ছিল তুমি আতঙ্কিত। কোনো জবাব দেয় না সুগিনো। মিশ্র অনুভূতি কাজ করে তার ভেতরে। আওয়াইয়াগির বাবার চালাকিতে বোকা বনে গিয়ে রাগ হচ্ছিল, পাশাপাশি জানার আগ্রহ হয় কেন এমনটা করলো লোকটা। দেখো সুগিনো, বলে আওয়াইয়াগির বাবা, 3 বছর আগের ওই ঘটনার ব্যাপারে সত্যিটা আমাকে বলছো না কেন? শুধু জানতে চাই ওই দুর্ঘটনা কিভাবে ঘটেছিল। আমি অনেকটাই নিশ্চিত আমার ছেলে ইউতো এতে জড়িত। ঠিক বলছি না? তুমি তার সবথেকে কাছের বন্ধু, কেউ না জানলে তুমিই জানবে। ওই দিন কি ঘটেছে সেই ব্যাপারে কোনো ধারণাই নেই ইউতোর বাবার। শুধুমাত্র সন্দেহ হয়েছে তার তার ছেলে কোনোভাবে এই ঘটনার সাথে জড়িত, সেটা ধারণা করতে পেরে ছেলের বন্ধুর কাছ থেকে সত্যিটা জানতে আসে সে। এই ব্যাপারে আমি কিছুই জানি না, বলে সুগিনো। সত্যি জানি না, কাঁপা কণ্ঠে বলে সে। এমনকি সে নিজেও মানবে তার অভিনয় খুবই কাঁচা ছিল, সত্যি বলতে একেবারেই বিশ্রী। তাহলে তুমিও জড়িত? আমার তো এটাই মনে হচ্ছে, তার দিকে সরাসরি তাকিয়ে বলে আওয়াইয়াগির বাবা। শোনো সুগিনো, আমি আমার মত ঠিক করে ফেলেছি। যদি আমার ছেলে সত্যি দোষী হয় তবে তাকে নিজে আইনের হাতে তুলে দেব। নাটক করে আমাকে বোকা বানানোর চেষ্টা করলে পরিস্থিতি আরো খারাপই হবে। সত্যিটা বলো আমাকে, আমার ছেলে ও তুমি দুজনই এই ঘটনার সাথে জড়িত, ঠিক না? কথাটা নাকচ করে দিতে চায় সুগিনো, না বলে চিৎকার করে এখান থেকে বেরিয়ে যেতে চায়, কিন্তু ওর পা যেন মাটির সাথে গেঁথে গিয়েছে, কোনো সাড়া দিচ্ছে না। তাছাড়া দৌড়ে পালালে কোনো সমাধান হবে না। ঈশ্বরের দোহাই, এই পাগল লোকটা নিজের ছেলেকে পর্যন্ত পুলিশে দিতে প্রস্তুত। যাই হোক, মুখ খুলতে প্রস্তুত তুমি? এই কথাটা শুনেই দেয়ালে পিঠ ঠেকে যায় সুগিনোর। মাথা নেড়ে সায় জানায় সে। এই লোকটাকে থামানোর কোনো উপায় নেই। ফলে আওয়াইয়াগির বাবার সকল প্রশ্নের জবাব দিয়ে সবকিছু স্বীকার করে নেয় সুগিনো। কথা বলার সময় টের পায় হালকা লাগছে ওর বুকটা, যেন নিজের ভেতরে বিশাল একটা দৈত্য লুকিয়ে রেখেছিল এতদিন। তোমার সততার জন্য ধন্যবাদ, বলে আওয়াইয়াগির বাবা। সবকিছু খাপে খাপে মিলে যাচ্ছে। আমার ছেলে যেটা করেছে সেটাও। আওয়াইয়াগির বাবার বলা শেষ কথাটার অর্থ বোঝার চেষ্টা করে সুগিনো। তোমাকে একটা জায়গা দেখাতে নিয়ে যেতে চাই, যদিও অনেক দেরি হয়ে গিয়েছে, ভেতরে ঢুকতে পারবো না, তবুও দূর থেকে দেখতে পারবো। এটা করতেই হবে। চলো, প্রায়শ্চিত্তের ওই জায়গায় যাওয়া যাক। এর থেকে নির্দিষ্টভাবে আর কিছু বলার ছিল না লোকটার। ক্যাফে থেকে বেরিয়ে যায় ওরা। এদিক দিয়ে যেতে হবে, বলার পর হাঁটা ধরে আওয়াইয়াগির বাবা। তোমরা যা করেছো তা অনেকটাই ক্ষমার অযোগ্য। কথাটা চারিদিকে ছড়িয়ে গেলে লোকে তোমাদের খারাপ ভাববে। ভালো কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রেও প্রভাব ফেলবে এই ব্যাপারটা। কিন্তু এসব কোনো ব্যাপার না, তোমাদের পুরো জীবন এখনো পড়ে আছে। চাইলেই নতুন করে শুরু করতে পারো। যদি দ্বিতীয় একটা সুযোগ চাও তবে নিজেদেরকে মিথ্যা বলা বন্ধ করো। রাস্তা দিয়ে হাঁটতে থাকে ওরা দুজন। আওয়াইয়াগির বাবা ওকে বোঝানোর চেষ্টা করে সত্যিটা বললে কতটা ভালো হয়। তার কথাগুলো যথেষ্ট যৌক্তিক। একই সাথে সুগিনো বুঝতে পারে তার কথা মতো চললে সামনে কতটা জটিল সময় অপেক্ষা করছে। ওর ভবিষ্যৎ, পড়াশোনা, স্কুল থেকে আনুষ্ঠানিক সুপারিশ নিয়ে নিজের পছন্দের একটা কলেজে ভর্তির সুযোগ পেয়েছে সুগিনো। এই সুযোগটা পেতে 3 বছর কঠোর পরিশ্রম করতে হয়েছে। এগুলো কি নষ্ট করা যায়? থেমে যায় সুগিনো। আমি আর যেতে পারবো না, ভাবেও। কি হলো? জিজ্ঞেস করে আওয়াইয়াগির বাবা। আমি এসব করতে পারবো না। ওখানে বসে আপনাকে যা যা বললাম মনে করবেন ওগুলো আপনি শোনেননি। হাত জোর করছি আপনার কাছে। এটা সম্ভব নয়,
আমি সবাইকে সত্যিটা জানিয়ে দেব। আমার মনে হয় এটাই আমার ছেলে ও তোমার জন্য ভালো। চলো এখন। আবারও হাঁটা শুরু করে আউয়াগির বাবা। পেছন থেকে তাকে দেখে একজন একগুঁয়ে লোক বলে মনে হয় সুগিনোর। ওই মুহূর্তে এই লোকের আবেগকে ব্যাখ্যা করা সুগিনোর কাছেও সম্ভব ছিল না। সুগিনোর মনে হয় কিছু একটা করতে হবে, যেভাবেই হোক থামাতে হবে এই লোককে। কি করছে বুঝে ওঠার আগেই ছুরির হাতল স্পর্শ করে সে। নিশ্চিত কিছু একটা উপলব্ধি করে আউয়াগির বাবা, কেননা সে থেমে ঘুরে দাঁড়ায়। এগিয়ে গিয়ে তার সামনে ছুরিটা উঁচিয়ে ধরে সুগিনো। এরপর লোকটাকে চেপে ধরে দেয়ালের সাথে, যাতে তার দেহ টান টান হয়ে যায়। ছুরি বসিয়ে দেয় তার বুক বরাবর। ঠিক সে সময় ও বুঝতে পারে ওরা এখন একটা আন্ডারপাসে রয়েছে। খুব একটা আওয়াজ করতে পারে না আউয়াগির বাবা। দেয়ালে হেলান দিয়ে হাঁটু মুড়ে বসে পড়ে সে। বুকের ভেতরে একেবারে গেঁথে গিয়েছে ছুরিটা। ওটা টেনে বের করার চেষ্টা করে সুগিনো, কিন্তু বের করতে পারে না। তাড়াহুড়োয় স্কুল টাই দিয়ে ছুরির হাতল মুছে দেয়। ওই অবস্থাতেও নিজের হাতের ছাপ নিয়ে চিন্তিত ছিল সুগিনো। এরপর পিছু হাঁটতে থাকে ও। তখনই অফিস ব্লকের কাছে একটা অবয়ব নজরে পড়ে ওর। কেউ ওকে দেখে ফেলেছে কিনা এটা ভেবে উদ্বিগ্ন হয়ে দৌড় দেয় তার শুয়া সুগিনো। যত জোরে সম্ভব দৌড়াতে থাকে। বাড়ি ফিরে নিজের ঘরে দরজা লাগিয়ে রাতটা পার করে সে। ভয়ে কেঁপেছে সারা রাতই। এই বুঝি পুলিশ হাজির হবে এই ভেবে আতঙ্কে ছিল। এক ফোঁটাও ঘুমাতে পারেনি। সকালবেলা খবরের খোঁজে ইন্টারনেটে ঢোকেও, কিন্তু যা জানতে পারে সেটা সম্পূর্ণই অপ্রত্যাশিত। আউয়াগির বাবার খুনের সন্দেহভাজন গাড়ির ধাক্কায় গুরুতর আহত। অবাক হয়ে ঘরের মধ্যে পায়চারি আরম্ভ করে সুগিনো। নিজের ভাগ্যকে ধন্যবাদ জানায়। অন্য একজন ব্যক্তিকে সন্দেহই করা হচ্ছে না, সেই সাথে সন্দেহভাজন লোকটা কোমাতেও। এটা অলৌকিক ভাবে সুগিনো। ওই লোকটা সুস্থ না হয়ে উঠলে আমি বিপদের বাইরে। কে জানে, হয়তো সে সুস্থ হয়ে উঠলেও বেঁচে যাব আমি। তখনই ইউতো আউয়াগির কাছ থেকে ইমেল পায় সুগিনো। ইমেলটি পড়ে বুকের ভিতর চিনচিনে অনুভূতি হয় ওর। তাতে লেখা ছিল, বাবা মারা গিয়েছে, তবুও সে যা করেছে সেটা গোপন রাখারই সিদ্ধান্ত নেয়। নিজের উত্তেজনা চেপে ইউতোকে সমবেদনা জানিয়ে একটা মেসেজ দেয় সে। কোম্পানি দুর্ঘটনা আড়াল করার ব্যাপারটা সামনে এলে স্কুলের সবাই ইউতোর সাথে শীতল ব্যবহার করলে উভয় সংকটে পড়ে যায় সুগিনো। বুঝতে পারে না কেমন আচরণ করবে বন্ধুর সাথে। বেশি না ভেবে ইউতোর সাথে দূরত্ব বজায় রাখার সিদ্ধান্ত নেয় ও। ওর এরকম আচরণ সন্দেহ জাগায় ইউতোর মনে। খুনের সন্দেহভাজন ফুয়ুকি ইয়াশিমা কোমা থেকে না জেগেই মারা গেলে সুগিনো ভাবে বেঁচে গিয়েছে ও। কিন্তু ওর এই ধারণাটা ছিল ভুল। একদিন হুট করে ইউতো ফোন দিয়ে ওকে দেখা করতে বলে। কুরোসাওয়া আর ওর সাথে নাকি কি ব্যাপারে জরুরি আলাপ আছে তার। ইউতো আলাপের বিষয়বস্তু খোলসা না করায় আরো বিব্রত লাগে সুগিনোর। এরপর ওকে আবারও মেসেজ দিয়ে জরুরি ভিত্তিতে দেখা করতে বলে ইউতো। জানায় স্কুলে পুলে ঘটা দুর্ঘটনার ব্যাপারে আলাপ করতে হবে, কেননা পুলিশ তার বাবার খুন আর ওই দুর্ঘটনার ব্যাপারে সংযোগ খুঁজে পেয়েছে। দ্রুতই পদক্ষেপ নেবে পুলিশ। হঠাৎ করেই আধার ঘনিয়ে আসে সুগিনোর চোখে। ধরা পড়ে গিয়েছে ও। ওরা জেনে গিয়েছে ওই খুন করেছে আউয়াগির বাবাকে। পুলিশ সত্যি মাঠে নামলে ওর বাঁচার আর সুযোগ নেই। খেলা শেষ, একেবারেই শেষ। রাস্তাতেই হতাশায় মুষড়ে পড়ে সুগিনো। কি করব আমি? কি করা উচিত আমার? পুলিশ জানতে চায় কেন শিনাগাওয়া রেল স্টেশনে গিয়েছিল ও। কোনো জবাব দিতে পারেনি। কিভাবে ওখানে গেল কোনো ধারণাই নেই ওর। আবছাভাবে মনে পড়ছে ট্রেনের সামনে ঝাঁপ দেওয়ার কথা ভেবেছিল। মৃত্যুই এখন আমার বাঁচার একমাত্র উপায়। এখনো আমার সেইটাই মনে হয়। একগুঁয়ে আচরণ করলেও আতঙ্কের ছাপ দেখা গেল ইতোকাওয়ার চোখে। তার ঘেমে যাওয়া হাতের ছাপ পড়েছে টেবিলের ওপর, যা তার আতঙ্কের আরেকটা প্রমাণ। আজকের জিজ্ঞাসাবাদটা স্কুলে নয়, পুলিশ স্টেশনের একটা ইন্টারভিউ রুমে। ইতোকাওয়া বলল, পুলের দুর্ঘটনার ব্যাপারে সবই জানিয়েছি আপনাদের।
ওই তিনজন ছেলেও এইসবই বলবে। ইতোকাওয়ার বিবৃতি ইউতো ও তার বন্ধুদের সাথে মিলে যায়, তবে ব্যাপারটা ধামা চাপা দেওয়ার পিছনে তার উদ্দেশ্যটা নিয়ে সন্দেহ আছে দুই ডিটেকটিভের। যদিও ইতোকাওয়ার দাবি ছাত্রদের ভবিষ্যতের কথা ভেবেই কাজটা করেছে সে, কিন্তু এইটাই কি আসল সত্যি? কাগা বলল, সবাই যদি জেনে যেত রিলে টিমে সদস্যদের ট্রেনিং এর সময় দুর্ঘটনাটা ঘটেছে, তবে দায়টা সরাসরি সাঁতার দলের ওপর এসে পড়তো। আপনি যেহেতু কোচ, আপনার দুশ্চিন্তা ছিল এই ঘটনায় স্কুল কর্তৃপক্ষ আপনাকেই এসে আগে ধরবে। এই জন্যই কি বিষয়টা ধামা চাপা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন? কাগার দিকে তাকালো ইতোকাওয়া। ইতোকাওয়া বলল, দয়া করে আমাকে এভাবে অপমান করা বন্ধ করুন। আমি ওরকম বিবেকহীন নই। কিন্তু আপনার আচরণ বিবেকহীনের মতোই। ইতোকাওয়া বলল, কি বোঝাতে? চেহারায় ঘৃণার ছাপ থাকলেও চুপ হয়ে গেল ইতোকাওয়া। এরপর মাতসুমিয়া বলল, সাঁতার অনুশীলনের সময় সাঁতারুর পা ধরে রাখা হবে, আর সে শুধু হাত নেড়ে সাঁতার কাটার চেষ্টা করবে। আমাদেরকে একজন বলেছে এই দুর্দান্ত আইডিয়াটা নাকি আপনার। হাতের তালু দিয়ে টেবিলের ওপর থাবা দিল ইতোকাওয়া। মাতসুমিয়া বলল, পরের প্রশ্নে যাওয়া যাক। খুন হওয়ার 3 দিন আগে তাকেয়াকি আওয়াইয়াগি আপনাকে কল করে। প্রথমে আপনি আমাদেরকে বলেছিলেন ছেলের সাথে তার সম্পর্কের জটিলতা নিয়ে আপনার সাথে আলাপ করতেই ফোন দিয়েছিল। আপনার এই বিবৃতিতে কি বদল আনতে চান? এই কথাটা কিন্তু প্রমাণ হিসেবে ব্যবহৃত হবে, ভেবে দেখুন। মনে হলো শ্বাস নিতে কষ্ট হচ্ছে ইতোকাওয়ার। কয়েক মুহূর্ত হাসফাস করে বিড়বিড় করল, হ্যাঁ, আমি আমার বিবৃতিতে বদল আনতে চাই। মাতসুমিয়া বলল, ঠিক আছে, এবার সবকিছু ঠিক মতো ভাবে বলা শুরু করুন তাহলে। হাত দিয়ে মুখ মুছল ইতোকাওয়া। বলল, পুলের দুর্ঘটনার ব্যাপারে আরো বিস্তারিত জানতে চেয়েছিল আওয়াইয়াগি। টের পাই এতে তার ছেলে জড়িত থাকতে পারে বলে সন্দেহ করছে সে। কি বলেছিলেন আপনি? বলেছি, আর বেশি কিছু জানানোর মতো নেই। যা ঘটেছে পত্রিকাতেই এর সবকিছু ছাপা হয়েছে। কথাটা বিশ্বাস করেছিল আওয়াইয়াগি? মাথা নাড়ল ইতোকাওয়া। অবশ্যই না। আমার ওপর তোড়জোড় শুরু করে সে, বলে সত্যি বলতে আমি বাধ্য, এতেই তার ছেলের কল্যাণ হবে। মাতসুমিয়া জিজ্ঞেস করল, এরপর আপনি কি করলেন? ইতোকাওয়া বলল, তাকে জানাই আমার সাথে এভাবে কথা বলার অধিকার তার নেই। এরপর ফোন কেটে দিই। সত্যি বলতে তখন এত ব্যস্ত ছিলাম, তার সাথে কথা বলার সময় ছিল না আমার হাতে। আর কিছু বলার নেই। দীর্ঘশ্বাস ফেলে শান্ত স্বরে যোগ করলো ইতোকাওয়া। কাগা বলল, আওয়াইয়াগির খুনের পর এই সব সরাসরি আমাদেরকে জানাননি কেন? আমরা এসব জানলে তদন্তটা ভিন্নভাবে করতাম। জানি না কি বলবো। আসলে সুইমিং পুলের দুর্ঘটনা ও আওয়াইয়াগির খুনের মধ্যে কোনো সংযোগ টের পাইনি আমি, আর ভেবেছি যা করেছি সেটা ছেলেদের ভালোর জন্যই। ছেলেদের ভালোর জন্যই? একটা মিথ্যে কিভাবে ওদের ভালো বয়ে আনতে পারে? পুরনো একটা ঘটনা টেনে বের করে ওদের জীবনটা আর অতিষ্ঠ করতে চাইনি। বিশেষ করে ওই 3 জন অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছিল। হঠাৎই উঠে দাঁড়িয়ে সামনে এগিয়ে ইতোকাওয়ার কলার টেনে ধরল কাগা। হাস্যকর কথাবার্তা বলবেন না। জীবন অতিষ্ঠ করতে চাননি মানে কি? আপনার কোনো ধারণা আছে কত বড় ক্ষতি করেছেন আপনি? আওয়াইয়াগিকে ছুরি মারার পর সুগিনো আত্মসমর্পণ করলো না কেন? কারণ আপনি তাকে খারাপ শিক্ষা দিয়েছেন, তাকে শিখিয়েছেন কিভাবে অপরাধ করে ধামা চাপা দেওয়ার পর সবকিছু স্বাভাবিক হওয়ার আশায় হাত গুটিয়ে বসে থাকতে হয়। 3 বছর আগে ওদেরকে এই শিক্ষাই দিয়েছেন আপনি। এই জন্যই সুগিনো একই কাজটাই করেছে। আওয়াইয়াগি শুধু তার ছেলেকে সঠিক শিক্ষাটা দিতে চেয়েছিল, কিন্তু তাকেও আপনি ভুল পথে পরিচালিত করেছেন। আপনি এটা না বুঝে থাকলে শিক্ষক হওয়ার কোনো যোগ্যতাই নেই আপনার। কাউকে শিক্ষা দেওয়ার মতো কিচ্ছু নেই আপনার কাছে। আপনার মতো কুলাঙ্গার শিক্ষক নামে কলঙ্ক।
ধাক্কা দিয়ে লোকটাকে পিছনে ঠেলে দিল কাগা। মনে হলো যেন কোনো নোংরা জিনিস ছুঁড়ে ফেললো ও। অ্যাপার্টমেন্টের প্রায় সবকিছুই সরিয়ে ফেলা হয়েছে। পৌঁছে দেখলো মাতসুমিয়া ও কাগা। সিঁড়ি বেয়ে ওপরে ওঠার পর দরজার কাছে দাঁড়িয়ে থাকতে দেখলো কাউরি নাকাহারাকে। তার পায়ের কাছে একটা বড়সড় ব্যাগ। ওদেরকে অভিবাদন জানালো সে। আপনার কাজে সাহায্য করব ভেবেছিলাম, কিন্তু দেখছি প্রায় সবকিছুই গুছিয়ে ফেলেছেন, বলল মাতসুমিয়া। কাঁধ ঝাঁকালো নাকাহারা। অপ্রয়োজনীয় জিনিসগুলো ফেলে দেওয়ার পর গোছানোর মতো খুব বেশি কিছু ছিল না। এত অল্প জিনিসপত্র নিয়ে বসবাস করতাম দেখে অবাকই হয়েছি। আপনার প্রেমিকের জিনিসপত্রগুলো কি করেছেন? মাতসুমিয়ার প্রশ্ন শুনে দুঃখ ভরা দৃষ্টিতে এক মুহূর্ত মেঝের দিকে তাকিয়ে মাথা উঁচু করলো কাউরি। ওর কিছু ফেলে দিতে পারিনি, আসলে অনেক কিছুই। তারপরও বেশ কিছু জিনিসই ফেলা হয়েছে, ফুটো মজার মতো জিনিস আর কি। কোন রকমে কান্না চেপে জোর করে হাসলো সে। তার দিকে একটা কাগজের ব্যাগ উঁচিয়ে ধরলো কাগা, বলল, এগুলো আপনাকে ফেরত দিতে চাই। এই রসিদে একটু স্বাক্ষর করে দিতে পারবেন? ব্যাগে রয়েছে ফুয়ুকি ইয়াশিমার সেলফোন, ড্রাইভিং লাইসেন্স, ওয়ালেট ও অন্যান্য ব্যক্তিগত জিনিস। কাঁপা হাতে সেলফোনটা ধরে নিজের পেটের সাথে চেপে ধরল কাউরি। আমার অনাগত সন্তানের বাবার অন্যতম স্মৃতি এটা। তার হাতে রসিদ ও কলম ধরিয়ে দিল কাগা। ইয়াশিমা খুব বোকা ছিল, ঠিক না? স্বাক্ষর করে রসিদটি কাগার হাতে দিয়ে বলল কাউরি, যা করেছে সেটা কেন করতে গেল ও? আরো সহজে কোনো না কোনো ভাবে অর্থ উপার্জন করতে পারত চাইলেই। হয়তো কিছু করার জন্য চাপ অনুভব করছিল সে, বলল কাগা। কেননা কয়েকদিন পরই বাবা হতে চলেছিল। নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে ঠোঁট কামড়ে ধরল কাউরি। কি নির্বোধ, বিড়বিড় করল সে। ফুয়ুকি ইয়াশিমা কি করেছে সেটা জানার কোনো উপায় নেই, তবে তাতসুয়া সুগিনোর জবানবন্দির উপর ভিত্তি করে একটা ধারণা দাঁড় করানো যায়। বইয়ের দোকান থেকে বেরিয়ে নিহনবাসী স্টেশনের দিকে যাওয়ার সময় আওয়াইয়াগিকে দেখতে পায় ইয়াশিমা। তখনও আওয়াইয়াগি ক্যাফেতেই ছিল নাকি রাস্তায় সেটা অস্পষ্ট। যেটাই হোক না কেন, আওয়াইয়াগি ও সুগিনোকে অনুসরণ করতে থাকে ইয়াশিমা। সম্ভবত আওয়াইয়াগির কাছে নিজের চাকরিটা ফেরত চাইত সে, কিন্তু আওয়াইয়াগির সাথে সুগিনো থাকায় সুযোগটা করতে পারছিল না। ফুয়ুকি ইয়াশিমা রাস্তাতে নেমেই দেখে ইদোবাশি ব্রিজের পাশের আন্ডারপাসে আওয়াইয়াগিকে ছুরি চালিয়ে দিয়েছে সুগিনো। কাছের বিল্ডিং এ নিজেকে আড়াল করার পর সুগিনোকে বেরিয়ে আসতে দেখে ইয়াশিমা। সুগিনো পালিয়ে যাওয়ার পর সে আন্ডারপাসে গিয়ে দেখতে পায় মাটিতে পড়ে আছে আওয়াইয়াগি। নিজের জবানবন্দিতে কাউরি নাকাহারা জানিয়েছিল মানুষ হিসেবে নম্র ভদ্র ছিল ইয়াশিমা, কিন্তু তখন নিজের লোভ নিয়ন্ত্রণ করতে পারেনি। তাকিয়াকি আওয়াইয়াগির ব্রিফকেস ও ওয়ালেট নিয়ে দৌড় দেয় সে। এরপর তার কি হয়েছে সেটা মাতসুমিয়া ও কাগার জানা। হামাজু গ্রিন রোড পার্কে লুকিয়ে কাউরিকে কল দেয় সে। ঠিক পরপরই ট্রাকের সাথে ধাক্কা খায়। কাউরি ঠিকই বলেছে, আসলে আস্ত একটা নির্বোধ ছিল লোকটা। কাগার ধারণাই ঠিক। বাবা হতে চলাটা চাপ হয়ে দাঁড়িয়েছিল তার জন্য। নিজের জন্মস্থান ফুকুশিমায় চলে যাচ্ছে কাউরি নাকাহারা। ওখানে গিয়ে পরিচিত এক বন্ধুর রেস্তোরাঁয় কাজ করবে সে। ট্যাক্সিতে করে তাকে স্টেশনে ছেড়ে যাওয়ার প্রস্তাব দিল দুই ডিটেকটিভ। ইউনো স্টেশন থেকে ছেড়ে যায় তোহোকু বুলেট ট্রেন, কিন্তু কাউরি বলল চিরতরে টোকিও ছেড়ে যাওয়ার আগে শেষবারের মতো একটা জায়গা দেখে যেতে চায় সে। আপনাদের দুজনকে আজ এত পরিপাটি দেখাচ্ছে কিভাবে? ট্যাক্সিতে উঠে বলল কাউরি। মূলত ওদের পোশাকের দিকে ইঙ্গিত করেছে সে। আসলে একটা শোকসভায় যাচ্ছি, বলল মাতসুমিয়া। আমাদের এক আত্মীয়ের। ওহ। একে একে দুজনের দিকে অবাক হয়ে তাকিয়ে বলল সে। সামনের প্যাসেঞ্জার সিটে নীরবে বসে আছে কাগা। চুয়ো বুলভার্ডের দিকে ঘুরল ট্যাক্সি। মিৎসুকোসি ডিপার্টমেন্ট স্টোর ডান পাশে রেখে এগিয়ে গেল ওরা।
দ্রুতই নজরে এলো কাউরি যে জায়গায় শেষবারের মতো যেতে চায় সেই জায়গাটা। বিশাল এক্সপ্রেসওয়ের নিচে বরাবরের মতোই মন্ত্রমুগ্ধকর দেখাচ্ছে নিহানবাসী ব্রিজ, যেন শূন্য দৃষ্টিতে ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে কিরিন মূর্তি। টোকিওতে আসার জন্য কোনো আফসোস হয় না আমার, বলে উঠল কাউরি। দুজনের সাথেই কথা বলছে সে। ফুয়ুকির সাথে অসংখ্য সুখ স্মৃতি আছে এখানে, যেসব স্মৃতি কোনোদিনও বিস্মৃতির অতলে হারিয়ে যাবে না। নীরবে মাথা নেড়ে সায় জানালো মাতসুমিয়া। কোনো কিছু বলার প্রয়োজন বোধ করল না। বিনা টিকিটে যতদূর যাওয়া যায় ততদূর অবধি কাউরিকে এগিয়ে দিল ওরা দুজন। মাতসুমিয়ার হাত থেকে নিজের ব্যাগটা নিয়ে দুজনের উদ্দেশ্যে বো করল সে। আজকের সাহায্যের জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কোনোদিনও ভুলবো না কিভাবে ফুয়ুকির নাম থেকে কালো দাগ দূর করেছেন আপনারা। এটা ভুলে গেলেও সমস্যা নেই, বলল কাগা। তবে আমরা চাই না আপনার অনাগত বাচ্চার ঠিকভাবে যত্ন নেওয়ার প্রতিজ্ঞার কথা ভুলে যান আপনি। গম্ভীর হয়ে গেল কাউরির চেহারা। হ্যাঁ, মনে আছে, বলল সে। আপনার জন্য শুভ কামনা, বলল মাতসুমিয়া। ধন্যবাদ, মুখে হাসি ফিরিয়ে এনে বলল কাউরি। টিকিট ব্যারিয়ারের ভেতরে ঢুকে ওদের দিকে তাকিয়ে হাত নাড়ল কাউরি। এরপর প্যাসেজ ওয়ে ধরে এগোতে থাকলো স্টেশনের ভেতরের দিকে। সে দৃষ্টিসীমার বাইরে চলে গেলে নিজের ঘড়ির দিকে তাকালো মাতসুমিয়া। এ হে, বিপদ হয়ে গেল, হাতে মাত্র 30 মিনিট সময় আছে। সত্যি দেরি করে ফেললে কানামরি আমাদেরকে যে কি করবে। চলো যাওয়া যাক। দ্রুত হাঁটা ধরল কাগা। স্টেশন প্ল্যাটফর্মে পা দেওয়ার পর কানে শীতল হাওয়ার স্পর্শ অনুভব করল ইউতো। শীতে কুকড়ে যাওয়া থেকে কোনো মতে নিজেকে রক্ষা করে গভীর শ্বাস নিয়ে ঠিকভাবে দাঁড়ালো। এই শীত যেভাবে সামলাচ্ছি, পরিস্থিতিটাও সেভাবে সামলাবো ভাবলো। ব্যাপারটা অস্বস্তিকর, কিন্তু যেভাবেই হোক এর মুখোমুখি হতেই হবে। ওর পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকালো শোতা কুরোসাওয়া। ধূসর হয়ে আছে আকাশটা। গোমড়া আকাশ দেখেই বোঝা যাচ্ছে যে কোনো সময় বৃষ্টি নামবে। না, এই শীতে বৃষ্টি নয়, তুষারপাতের সম্ভাবনা প্রবল, ভাবলো শোতা কুরোসাওয়া। চলো যাওয়া যাক, বলল ইউতো। নীরবে ওর কথা মেনে নিল শোতা কুরোসাওয়া। তার হাতে একটা কাগজের ব্যাগ, এতে রয়েছে 1000টা অরিগামি। দুজন মিলে বানিয়েছে ওগুলো। ইয়োশিনাগাকে দেখতে যাওয়ার প্রস্তাবটা দেয় ইউতো। ওর বাবা মাকে সত্যিটা জানাতে হবে, সেই সাথে বলবো আমরা আসলেই দুঃখিত। ক্ষমা চাইব ইয়োশিনাগা আর ওর বাবা মার কাছে। আশাও করি না ওনারা আমাদেরকে ক্ষমা করবেন, কিন্তু ক্ষমা চাওয়া ছাড়া কোনো উপায় নেই আমাদের। একমত হয় শোতা কুরোসাওয়া। প্রস্তাব দেয় 1000টা অরিগেমি বানানোর। ঘরে বসে নিজ হাতে যত্ন সহকারে অরিগেমিগুলো বানিয়েছে ইউতো। এই কাজের জন্য আরো 6 প্যাকেট 10 রঙা কাগজ কিনেছেও। কেসটা সমাধান হওয়ার কয়েকদিন পর বাবার গাড়িতে বেশ কয়েকটা কাগজের প্যাকেট পায় ইউতো। খোলাই ছিল প্যাকেটগুলো। প্রত্যেক প্যাকেটেই শেষের স্তরের হলুদ কাগজ ছিল না। ইউতো এখন জানে কোথায় বসে অরিগেমিগুলো বানাতো ওর বাবা। বাড়ি ফেরার পথে নিশ্চয়ই কোথাও গাড়িটা পার্ক করে ওগুলো বানাতো সে। অরিগেমি বানানোর সময় হাজারো চিন্তা মাথায় খেলেছে ইউতোর। শেষমেশ রয়ে গিয়েছে শুধুমাত্র আফসোস। কেন আগেই নিজে থেকে সত্যিটা জানালো না ও? কেন আগেই ক্ষমা চাইল না ইয়োশিনাগার কাছে? কেন বাবার সাথে সরাসরি কথা বলল না? এর যে কোনো একটা করলেই এরকম হতাশার সাথে সবকিছুর ইতি ঘটতো না। খুন হতে হতো না ওর বাবাকে, খুনি হতে হতো না সুগিনোকেও। কখনোই ফুয়ুকি আশিমার সাথে দেখা হয়নি ইউতোর, কিন্তু সেও ইউতো আর ওর বন্ধুর ভিকটিম। গতকালই দুজনে মিলে অরিগেমিগুলো বানানো শেষ করেছে। এরপরই কল দেয় ইয়োশিনাগার বাড়িতে। আপনার ছেলের দুর্ঘটনার ব্যাপারে কিছু বলার আছে আমাদের, আমরা কি দেখা করতে আসতে পারি? জিজ্ঞেস করে ও। ফোনটা ধরে ইয়োশিনাগার মা। তাকিয়াকির খুনের তদন্তের খাতিরে ডিটেকটিভ যদি এই মহিলার সাথে দেখা করেই থাকে,
তবে বর্তমান পরিস্থিতি সম্পর্কে সে একটু হলেও অবগত। যদিও ফোনে কোনো প্রশ্নই করেনি ইয়োশিনাগার মা, শুধু বলেছে দেখা করতে কোনো আপত্তি নেই। ওরা ধরেই নেয় ওদের সাথে সামনাসামনি দেখা করেই যা বলার বলবে মহিলা। স্কুলের চাকরি ছেড়ে দিয়েছে ইতোকাওয়া, ট্যাক্সিতে করে ইয়োশিনাগার বাড়ি যাওয়ার পথে বলল শোতা কুরোসাওয়া। নাক দিয়ে শব্দ করল ইউতো। তেমন কিছু বলার নেই ওর। আমি দুঃখিত আও, আমি যদি সেদিন স্কুলে ঢোকার বুদ্ধি না দিতাম তবে আজ এসব ঘটতো না, পুরো দায়টাই আমার, বলতে গিয়ে প্রায় কেঁদে ফেলল শোতা কুরোসাওয়া। নির্বোধের মতো কথা বলবে না, হাতের উল্টো পাশ দিয়ে কুরোসাওয়ার বুকে টোকা মেরে বলল ইউতো। এভাবে ভাবলে সব দোষ আমারই, কারণ আমি তোমাকে থামাইনি। আমরা দুজনেই সমানভাবে দোষী, এজন্য আমরা দুজনেই ক্ষমা চাইতে যাচ্ছি, ঠিক না? হ্যাঁ, কোনো মতে বলল কুরোসাওয়া। কিছুক্ষণ পর থামলো ট্যাক্সিটা, নামলো দুজনে। বড় একটা বাড়ির সামনে দাঁড়িয়ে আছে দুজনেই। গেটের সামনে কাঠের ফলকে লেখা ইয়োশিনাগা। গেটের অপর পাশে তাকালো ইউতো। তুষারে ভরে গিয়েছে বাড়ির সামনের উঠোন। উঠোনের শেষ প্রান্তে ইয়োশিনাগার বাড়ি। এই মুহূর্তে বাড়িটার ভেতরে ঘুমে তলিয়ে আছে তোমোয়ুকি ইয়োশিনাগা। শুধুমাত্র দুঃখিত বলে ক্ষমা চাওয়াটাই যথেষ্ট নয়, ইয়োশিনাগার জন্য আমাদের প্রার্থনা করা উচিত, ভাবল ইউতো। প্রার্থনা করব যেন শীঘ্রই জেগে ওঠে ও। আমরা এখানে প্রার্থনা করতেই এসেছি। ইয়োশিনাগার সাথে দেখা হওয়ার পর ওর সাথে কথা বলার চেষ্টা করব, বলবো আমাদের কাজের জন্য আমরা লজ্জিত ও দুঃখিত। এবার জেগে ওঠো বন্ধু, জেগে উঠে আমাদেরকে ইচ্ছা মতো শাস্তি দাও, আমরা অপেক্ষায় আছি। নিঃশ্বাস ছাড়ল ইউতো। শ্বাসের সাথে বেরিয়ে এলো ঠান্ডা বাষ্প। ধীর পায়ে বাড়ির দিকে এগিয়ে গেল ও। আর এইখানে শেষ হলো জাপানের রহস্যময় গোয়েন্দা গল্প এ ডেথ ইন টোকিও। এতদিন ধরে ধৈর্য ধরে গল্পটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।